এসব ভাবতেছিলাম, হঠাৎ করে কে জানে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরলো এবং চোখে হাত দিয়ে রাখলো। আমি অনেকটা ভয় পেয়ে গেলাম, কারণ হসপিটালে এই সময় আমাকে পেছন থেকে জড়িয়ে ধরবে আর আমার চোখে কে বা হাত দিয়ে রাখবে। আমি অনেক চেষ্টা করতেছি চোখ থেকে হাত দুটো সরানোর জন্য, কিন্তু পারতেছি না। বুঝলাম না, আমার জানা মতে কেউ এখানে আমার পরিচিত নেই, কিন্তু এটা কে হতে পারে? তারপর অনেকটা শক্তি কাটিয়ে হাত দুটো দ্রুত সরিয়ে পেছনে ঘুরে আমি তো একদম অবাক, এটা কিভাবে সম্ভব? আরে তুই এখানে, তাও আবার! আমি তো কিছুই বুঝতে পারতেছি না, তুই কোথা থেকে আসলি? আমাকে দেখলি কিভাবে যে আমি এখানে? ডাক্তারের কাছে এসেছিলাম, কিন্তু হঠাৎ করে দেখলাম তুই এখানে দাঁড়িয়ে কাকে যেন খোঁজাখুঁজি করতেছিস, তো ভাবলাম তোকে একটু সারপ্রাইজ দেই। সত্যি আমি অনেক সারপ্রাইজড হয়েছি তোকে এখানে দেখে। কতদিন পর তোকে দেখলাম জানিস? তুই জানিস আমি তোকে কত মিস করতাম। প্রতিদিন ভাবতাম তোকে যদি সে আগের মতো কাছে পেতাম, মনের কথা সব খুলে বলতাম, কিন্তু আগের মতো আর হয় না রে। এখন মনের কষ্টগুলো মনেই রেখে দিতে হয়, বলার মতো কাউকে পাই না জানিস। মাঝে মাঝে যখন তোর কথা মনে হয় তখন চোখ দিয়ে আপনা আপনি পানি চলে আসে। জানিস কত কথা বলতাম আমরা, আর আজকে দেখা পর্যন্ত হয় না। ভাগ্য। আচ্ছা, আর কান্না করতে হবে না। এখন বল তুই এখানে কেন? আমার ছোট ভাই আছে না, ওর অপারেশন করেছি, আর ওকে নিয়ে অনেক টেনশনে আছি। আমার জীবনে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে রে। বলছি কি কি হয়েছিল ভাইয়ের? লিভারের সমস্যা হয়েছিল রে, ওর পিছনে সারাদিন থাকতে হয় এখন। আচ্ছা এসব বাদ দে, তোর স্বামী এখানে এসেছে তোর সাথে, নাকি তুই একাই এসেছিস? আর বাচ্চা কাচ্চা কি নিছিস নাকি এখনো? তোর দুলাভাই একটা কাজের চাপে আমার সাথে আসতে পারেনি। আমার একটা মেয়ে আছে। কই তোর মেয়ে এখানে আসেনি তোর সাথে? না রে, এত করে বললাম আয়, কিন্তু আসলো না। ওর দিদার সাথে খেলা খেলতেছে। অনেক কিউট তো তোর বাচ্চাটা। একদম তোর মতো। এখন কি বাসায় চলে যাচ্ছিস নাকি অন্য কোথাও যাবি? এখন বাসায় চলে যাব। অন্য কোথাও যাওয়ার আছে না, তখন সন্ধ্যা হয়ে গেছে। আমাকে এখন বাসায় যেতে হবে রে, তোকে সময় দিতে পারলাম না। ধুর পাগলি, এটা কোনো কথা হলো? এটা তো প্রতিটা মেয়ের ক্ষেত্রেই হয়ে থাকে। বিয়ের পর তার জীবনটা পুরোই পাল্টে যায়, তার ইচ্ছা মতো কিছুই হয় না, বুঝছিস? আর থেকে তো তুই দেখিস, ভালো বুঝিস। আচ্ছা আজকে আসি রে। আর এই যে আমার বাড়ির ঠিকানা, একদিন সময় করে চলে আসিস, আড্ডা দিব। ওকে, তাহলে আমিও আসি। তারপর আমার সেই প্রিয় বেস্ট ফ্রেন্ড বান্ধবীটা চলে গেল, আর আমি ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি। কত আড্ডা দিতাম দুজন একসাথে, কত কথা বলতাম, কিন্তু আজকে এতটা দূরত্ব বেড়ে গেছে যে তার সাথে বসে যে কিছু কথা বলবো সেই সময়টাও নেই। আমার খুব কান্না পাচ্ছে অতীতের কথাগুলো ভেবে। কত আড্ডা দিতাম, কত কথা বলতাম, আমরা কত হাসাহাসি করতাম, কিন্তু সময়ের সাথে সব কিছু পাল্টে যাচ্ছে। জাপানে স্কুল লাইফের একটা করে বেস্ট বান্ধবী ছিল না, তারাই বলছে বেস্ট বান্ধবীর মর্ম। যখন সেই বান্ধবীর সাথে দেখা হয় কিন্তু কথা বলার সুযোগ হয় না। কথাগুলো ভাবতে ভাবতে চোখের নোনা জলগুলো গড়িয়ে পড়লো গাল বেয়ে। ভালো থাকিস বন্ধু। স্কুল লাইফটা যদি আবার ফিরে পেতাম তাহলে সারাক্ষণ তোর সাথে আড্ডা দিতাম, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আমি আপনার সাথে এরকম করাটা দিতে পারবো না। স্কুল রাতে চলে যাওয়ার পর এখন বুঝতে পারতেছি স্কুল লাইফটা কি ছিল, কিন্তু যখন স্কুলে ছিলাম তখন একটুও ভালো লাগতো না। শুধু বলতাম কবে যে কলেজে যাব, কিন্তু যখন কলেজে গেলাম রে পাগলি, স্কুল লাইফ যেটা ছিল তার মর্ম বুঝতে পারলাম। আচ্ছা মানুষের সাথে কেন এরকম হয়? আমার অনেক জোরে জোরে কান্না পাচ্ছে, কিন্তু কান্না করতে পারতেছি না। এটাই হয়তো জীবন। একসময় যাদের ছাড়া এক মুহূর্ত কাটতো না, এখন তাদের ছাড়া বছরের পর বছর কাটিয়ে দিতে হচ্ছে। স্কুল লাইফের স্মৃতিগুলো সব থেকে ব্যথার হয়। আমি কখনো পারবো না আমার স্কুল লাইফের সেই স্মৃতিগুলো ভুলে যেতে। ভালোবাসি বন্ধু, ভালোবাসি বন্ধু, ভালোবাসি। হঠাৎ করে মনে পড়ে গেল উনি তো এখনো আসলেন না। ব্যাপার কি? তার মানে কি উনি আমাকে ফেলে চলে গেলেন? আমি আর কিচ্ছু ভাবতে পারছি না, আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে।
আমি চুপচাপ ভাইয়ার কেবিনে চলে গেলাম। গিয়ে দেখি আম্মু শুয়ে পড়ছে, ভাইয়া শুয়ে আছে। আমাকে কেবিনে ঢুকতে দেখে, কিরে মামা কোথায় গিয়েছিলি? এতক্ষণ লাগলো যে? আম্মু রুহি এসেছিল, ওর সাথে দেখা হলো, তাই ওর সাথে একটু আড্ডা দিলাম। কি বলিস? কেবিনে একটু নিয়ে আসতে, অনেক দিন থেকে মেয়েটার সাথে কথা হয় না, একটু কথা বলতাম। আম্মু অনেক বিজি, এমনিতেই সন্ধ্যা হয়ে গেছে, তাই বাসায় চলে গেল। হুম, আজকেও কি আমাকে বাসায় চলে যেতে হবে? বাসা যে কোনো কাজ নেই, এইখানেই থাক। আজকে কিছু গল্প পড়ি মা মেয়ে মিলে। তারপর আম্মুর সাথে গল্প করতে করতে কখন যে ঘুমিয়ে গেছি আম্মুর সাথে খেয়ালই করিনি। সকালবেলা যখন আমার ঘুম ভাঙলো, দেখি আমি আম্মুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছি। তারপর আমি বিছানা থেকে উঠে হসপিটালের ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে রুমে এসে দেখি আম্মু উঠে গেছে। আচ্ছা আম্মু, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি কিছু নিয়ে আসি দোকান থেকে। ওকে। দোকানে যাওয়ার পথে আমার খেয়াল হলো উনি কি তাহলে আমাকে রাতে আসেনি? ওনার কথা মনে পড়তেই মনটা ভীষণ খারাপ হয়ে গেল। যে মানুষটা আমাকে ছাড়তেই চাইছিল না, সেই মানুষটা এখন বলতো আমাকে দেখতে এলো না। আর মনে রাস্তার এক পাশ দিয়ে হেঁটেই চলেছি দোকানের দিকে। এখনো সকাল তো, তাই রাস্তায় তেমন কোনো গাড়ি নেই, মানুষজনও তেমন নেই, একদম ফাঁকা হয়ে পড়ে আছে রাস্তাটা। মাঝে মাঝে কয়েকটা দোকান খোলা, আর দোকানের মধ্যে দুই একজন আড্ডা দিচ্ছে সকালবেলা। পরিবেশটা একদম মনোমুগ্ধকর, অনেক ভালো লাগতেছে। সূর্য মামা উঁকি দিচ্ছে, সকালের মিষ্টি রোদ গায়ে লাগতেছে, খুব ভালো লাগতেছে। অনুভূতিটা অন্যরকম। গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছি আমি, উদ্দেশ্য দোকানে গিয়ে কিছু কিনে আনবো। আনমনে হাঁটতেছিলাম, হঠাৎ করে ওষুধ খেয়ে পড়ে যেতে নিলেই কেউ আমাকে ধরে ফেললেন, কিন্তু লোকটাকে আমি দেখতে পেলাম না, কারণ আমি ভয়ে ভয়ে চোখ বন্ধ করে নিয়েছি। চোখ দুটো মিটমিট করে খুলে লোকটার দিকে তাকিয়ে তো আমি অবাক, এটা কিভাবে হতে পারে? আমি স্বপ্নের জগতে আছি না তো? নাকি আমার চোখ থেকে এখনো ঘুমের রেশটাই কাটেনি, যার ফলে এইরকমটা দেখতেছি? আমার এটা বিশ্বাস হচ্ছে না, তাই নিজের গায়ে নিজেই চিমটি কাটলাম। না, এটা তো সত্যি। এত সকাল সকাল উনি কোথা থেকে আসলেন? আর ওনাকে এমন দেখাচ্ছে কেন? ওনার কিছু না কিছু হয়েছে, না হলে ওনাকে এমন দেখাতো না, কিন্তু কি হয়েছে সেটা এখনো আমাকে জানতে হবে। আপনাকে এমন দেখাচ্ছে কেন? সারা রাত কি ঘুম হয় নাই, নাকি কোনো কারণে আপনি টেনশন করতেছেন? উনি চুপচাপ আমাকে ধরেই আছে, কোনো প্রকার কথা বলতেছে না। আমার কথা মনে হয় আপনার কান অবধি পৌঁছাচ্ছে না, যার ফলে আমার কথার কোনো উত্তর দিলেন না। কি হলো? আপনার কি হয়েছে আমাকে বলবেন? আপনাকে এরকম দেখাচ্ছে কেন? তাও নেই, কোনো প্রকার কথা বলতেছে না। ওনাকে একটু জোরে ধাক্কা দিলাম। আমি ধাক্কা দেওয়াতেই আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। বুঝলাম না কি হয়েছে ওনার, এরকম করতেছে কেন? প্লিজ বলুন আপনার কি হয়েছে? এরকমভাবে আপনাকে দেখতে পারতেছি না। আর প্লিজ বলুন কি হয়েছে আপনার, আমাকে তো অন্তত বলুন। অনেক কিছু হয়েছে, এখন আপনি বলেন যে এখানে কি করতে এসেছেন এত সকাল সকাল? আমি না আপনার বউ? এখনো আপনি আমাকে আপনি আপনি করেন কি জন্য? তুমি বলতে পারেন না? দেখেন, সেটা পরের বিষয়। এখন বলেন আপনি এখানে কি করতে এসেছেন সকাল সকাল? আগে আপনি আমাকে তুমি করে বলবেন, তারপর আমি বলবো আমি কি জন্য এখানে এসেছি। ওকে ফাইন, তুমি এত সকাল সকাল এখানে কি করতে এসেছো? আসলে ভাইয়ার খিদে লেগেছে, তাই দোকান থেকে কিছু কিনতে আসলাম। আচ্ছা চলো না, আমি কিনে দিচ্ছি, আর তাড়াতাড়ি বেরিয়ে আসবেন, আপনার সাথে অনেক কথা আছে। কি এমন কথা এখন বলা যায় না? দেখো, এরকমভাবে প্রশ্ন করবে না। তোমাকে যেটা বললাম সেটা করো। আমি খাবার এনে দিচ্ছি, তুমি রুমে দিয়ে আসো। তোমার সাথে আমার এক জায়গায় যেতে হবে। আমি কিছুই বললাম না, জানি এখন কিছু বললে উল্টা আরও রেগে যাবে। এমনিতেই ওনার মুখ দেখে অনেক মায়া হচ্ছে, নিশ্চয়ই রাতে কিছু হয়েছে, না হলে গতকাল সন্ধ্যায় উনি আমার কাছে আসতেন। চুপচাপ ওনার সাথে সাথে চলতে লাগলাম। উনি কিছু খাবার কিনে দিলেন, আমি কিছু বললাম না। উনি টাকা দিলেন, তারপর উনি আবার আমাকে হসপিটালের গেট পর্যন্ত এগিয়ে দিলেন। দিয়ে উনি হাসপাতালের গেটে দাঁড়িয়ে রইলেন আবার ফিরে আসার জন্য। আমি খাবারগুলো নিয়ে কেবিনে প্রবেশ করলাম। কেবিনে প্রবেশ করে দেখি আম্মু নামাজ থেকে উঠল। এনেছিস রে মা খাওয়া? হ্যাঁ ভাই, দেখাবো। সব কিছু রেডি করে ভাইয়াকে খাইয়ে দাও। আপু, আমি কি আজকে বাসে যাব? না রে ভাইয়া, কালকে তোকে রিলিজ দিবে, আর কালকে থেকে তুই বাসায় থাকবি।
মুখে হাসি রেখে রেখে কথাটা বললাম। ইচ্ছা থাকার সত্ত্বেও হাসতে পারতেছি না কোনো একটা কারণে। কি মজা! আপু, আমি আবার ঠিক হয়ে যাব? আবার তোমার সাথে দুষ্টুমি করব? আবার তোমার সাথে ঘুরতে যাব? হ্যাঁ ভাইয়া, আগের মতো আবার সব ঠিক হয়ে যাবে। তুমি এখন রেস্ট নাও, আর আম্মু তোমাকে খাবার খাইয়ে দেবে, সেগুলো খেয়ে নাও। আমি এখন একটু বাসায় যাব। এত সকাল সকাল বাসায় যাবি? রাস্তায় কোনো গাড়ি পাওয়া যাবে না। আর তুই একটা মেয়ে, এত সকাল সকাল বাসায় গিয়ে কি করবি? আম্মু, আমার কিছু কাজ আছে বাসার মধ্যে, সেই কাজগুলো সেরে খুব তাড়াতাড়ি চলে আসতেছি। আমি যে ডাক্তারের সাথে কথা বলে নেব ভাইয়াকে রিলিজ দেওয়ার ব্যাপারে। আচ্ছা, তো যা ভালো মনে হয় কর, কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসিস। আজ বিকেলে আমি একটু বাসা থেকে ঘুরে আসব। কয়েকদিন থেকে বাসায় যাই না তো, মনটা আনচান আনচান করছে। বাড়িটা থেকে ঘুরে আসবো আজকে একটু। ওকে আম্মু। কথাটা বলে রুম থেকে কোনো মতে বেরিয়ে দৌড়াতে লাগলাম। হসপিটালে গেটে গিয়ে দেখি উনি আগের মতোই দাঁড়িয়ে আছে, আনমনা হয়ে। বুঝতেছি না কি হলো, এত চঞ্চল একটা মানুষের এক রাতে কি এমন তার জীবনে ঘটে গেল যার জন্য সব সময় তার মুখটা ফ্যাকাশে দেখাচ্ছে। আমি না এটা মেনে নিতে পারছি না, কারণ যে চঞ্চল মানুষটা সব সময় আমাকে জ্বালাতো, সেই মানুষটা এখন চুপচাপ ফ্যাকাশে মুখ হয়ে দাঁড়িয়ে আছে। আমার না এটা মেনে নিতে অনেক কষ্ট হচ্ছে। তারপর আমি ওনার কাছে গেলাম। ওনার কাছে গিয়েও না হাতটা শক্ত করে ধরে গাড়িতে নিয়ে গিয়ে বসলাম। আচ্ছা চলুন, কোথাও নিয়ে যাওয়ার কথা আসছিল আমাকে, আমি সেখানে যাব, কিন্তু তাও প্লিজ এরকম গুমরা মুখ করে থাকবেন না, একটু হাসার চেষ্টা করুন। আমার কথার কোনো উত্তর না দিয়ে উনি গাড়ি চালাতে লাগলেন। বুঝলাম না আমাকে এত ইগনোর করতেছে কেন। আমি অবাক দৃষ্টিতে শুধু ওনার মুখের দিকে তাকিয়ে আছি। কি এমন হয়েছে আজ রাতে যার ফলে উনি আমার মাথায় কিছুই ঢুকতেছে না? এরকমভাবে চলতে থাকলে আমার মাথা ব্যথা শুরু করে দিবে। সকালবেলার সোনালি রোদ্দুর গাড়ির কাছ ভেদ করে মুখে এসে ঝলকানি দিচ্ছে। পরিবেশটা বেশ রোমাঞ্চকর, কিন্তু প্রিয় মানুষটার মুখ ফ্যাকাশে। এটা একটা প্রিয় মানুষের কাছে কঠিন যন্ত্রণাদায়ক সময়। প্লিজ, আপনার কি হয়েছে? আপনার দুটো পায়ে পড়ি, তাও আমাকে বলেন, নয়তো আমি টেনশনে মরে যাব। আমার কথাটা শুনে উনি গাড়িটা এত তাড়াতাড়ি ব্রেক করলেন যে আমি চোখের সামনে গিয়ে বাড়ি খেলাম। তোমাকে একটা কথা বলি, ভালো করে মনে রাখবা। আমার সামনে আর কোনোদিন মরার কথা বলবা না, তাহলে সেদিন আমি যে তোমাকে কি করব তুমি নিজেও ভেবে পাবে না। আমি ওনার এরকম আচরণ দেখে অবাকের উপর অবাক হচ্ছি। কি হচ্ছে এখানে? এখনই এরকম করতেছে কেন? আজকে আমি এটা মেনে নিতে পারতেছি না। আমার খুব কান্না পাচ্ছে, কিন্তু কান্না করতে পারতেছি না। যদি কান্না করি আবার উনি রিয়্যাক্ট করে, সেই ভয়ে কান্না করতে পারতেছি না, কিন্তু চোখ দিয়ে আপনা আপনি পানি বেরিয়ে আসতে চাচ্ছে। কোনো মতে ধরে রেখেছি। তারপর উনি আবার গাড়ি চালাতে লাগলেন, কিন্তু আমি কোথায় যাচ্ছি সেটাই জানি না। এই রাস্তা আমি কোনোদিন চলাচল করিনি। আমি চুপচাপ জানালার দিকে মুখ করে কান্না করতেছি নিঃশব্দে, কারণ উনি দেখলে কিনা কি বলে। সকালের পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে, কিন্তু আমার মনের পরিবেশটা একদম মেঘাচ্ছন্ন। একটু পর একটা বাড়ির সামনে গাড়িটা দাঁড়ালো। বুঝলাম না আমাকে এত সকালে কার বাড়িতে নিয়ে আসলেন। উনি চুপচাপ গাড়ি থেকে নেমে আমাকে গাড়ি থেকে নামিয়ে হাত ধরে টেনে বাসার ভেতরে নিয়ে গেলেন। উনি সামনে যাচ্ছে আর আমি পেছনে, আমার দিকে তাকিয়ে হেঁটে যাচ্ছে। ওনার এরকম আচরণ আমি সত্যি অবাক। কি বলবো আমি বুঝতে পারতেছি না। অনেক করতেছে, এটা আমার ভাবনার বাহিরে। আমি আগে থেকেই জানতাম আমি ওনার কখনোই মনের কথা বুঝতে পারবো না। উনি আমাকে নিয়ে বাড়িটার ভেতর প্রবেশ করলেন। বাসার ভেতরে প্রবেশ করে আমার চোখ কপালে। এত সুন্দর বাসা আমি কখনো দেখিনি এর আগে। আমার অন্যদিকে কোনো খেয়ালই নেই, আমি শুধু চারিদিকে ঘুরে ঘুরে বাসাটাই দেখতেছি। এত সুন্দর গোছানো সাজানো, একদম পরিপাটি একটা বাসা। হঠাৎ করে চোখ আটকে গেল একটা দেওয়ালে কিছু ছবির উপর, যেখানে ফ্যামিলি ফটোর মধ্যে ওনার ছবিও রয়েছে। তার মানে এটা কি ওনার বাসা? এই চুটকি, চুটকি, কোথায় তুই? বাইরে এসে দেখ কাকে নিয়ে এসেছি। উনি কাকে যেন ডাকতে লাগলেন জোরে জোরে। ওনার ডাক শুনে ফুটফুটে একটা মেয়ে উপরতলা থেকে নিচে নেমে আসতেছে। অনেক কিউট একটা মেয়ে, মনে হয় বয়স 15 থেকে 16 বছর হবে। কিরে ভাইয়া, তুই কালকে রাতে বেরিয়ে গেলি আর বাসায় ফিরলি না কেন? জানিস আম্মু তোকে নিয়ে কত টেনশন করতেছিল। তার মানে আমার ধারণাই ঠিক। গতকাল রাতে ওনার সাথে কিছু না কিছু হয়েছিল, যার ফলে উনি আমার সাথে এরকম ব্যবহার করতেছে সকাল থেকে। এই যে
এ মেয়েকে দেখছিস না? এটাই তোর ভাবি। আমি ওকে বিয়ে করেছি 3 দিন আগে। তোর কি মাথা ঠিক আছে? তুই এসব কি আবল তাবল বকছিস ভাইয়া? তুই তো জানিস আব্বু কি পরিমাণ রাগী মানুষ, তারপর এরকম একটা কাজ করেছিস? শুনে তোকে বাসা থেকে তাড়িয়ে দিবে। ওনাকে বাসা থেকে তাড়িয়ে দিবে, এই কথাটা শুনে আমার কলিজাটা ধুকধুকানে বেড়ে গেল। পিচ্চি পণ্ডিত, বেশি বুঝবি না। তোর ভাবি এটা। ভালোভাবে কথা বল। তারপর তোর কাজ হলো এখন আম্মুকে ডেকে নিয়ে আয়। আর তার বৌমাকে নিয়ে এসেছি, উনি বরণ করে নিক। ভাই, আবেগ সকাল সকাল তুই আমার সাথে এরকম ঝগড়া লেগে বললি না? হ্যাঁ, তাহলে কিন্তু তোর ভালো হবে না। আমি কিন্তু আম্মুকে সব বলে দিব, আব্বুকেও সব বলে দিব। থাকার ভয় দেখাতে হবে না। আমি ভালো করে জানি তুই আব্বুকে এসব কিছুই বলতে পারবি না। এখন চুপচাপ যেটা বলতেছি সেটা শোন। আম্মুকে ডেকে নিয়ে আয়, তারপর আমাকে সব বুঝিয়ে বলতে হবে, নয়তো। আমি আম্মুকে ডেকে নিয়ে আসতে পারি একটা শর্তে। আমাকে আজকে 10,000 টাকা দিতে হবে। সেটা ট্রিট। তুই বিয়ে করেছিস সেটা তো আমি জানি না। তার জরিমানা বাবদ মোট তুই আমাকে আজকে 50,000 টাকা দিবি। কি, এত টাকা? দেখ, আমাকে কোনো কিপটেমি চলবে না, হ্যাঁ? যেটা বলেছি সেটাই করতে হবে, আর সেটা ক্যাশে, কোনো চেক নিব না আমি। ওদের দুই ভাই বোনের এরকম ঝগড়া দেখে আমার মনটা ভালো হয়ে গেল নিমিষেই। নিজের অজান্তেই মুসকি মুসকি হাসতে চাই আমি ওদের কাণ্ড দেখে। আমি জানি না আমার এই বাসায় থাকা হবে কিনা। হয়তো আমি গরিব মানুষ, আমাকে মেনে নেবে না। এখন দেখা যাক আমাকে আর কত কষ্ট সহ্য করতে হয়। এখানে এভাবে চুপচাপ দাঁড়িয়ে না থাকে সোফায় গিয়ে বসলেই তো হয়। আপনারা এখানে এভাবে দাঁড়িয়ে থাকবেন আর আমি একাই গিয়ে বসে কি করব? আরে ভাবি, ওই বাটপাড়ির কথা বাদ দাও তো। তুমি আমার সাথে আসো, আমরা দুজন গল্প করব। দেখ, এই ভাবিটা কিন্তু তুই এমনিতেই পাসনি, আমার জন্য পাইছিস। তাই আমাকে ধন্যবাদ দেওয়া উচিত। তা না করে উল্টা আমাকে পচাচ্ছিস। ভাবি তুমি আসো তো, আমি তোমাকে বাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। তুমি অতিথি এখন আমার বাসায়, তাই যখন থাকবে তুমি আমার সাথেই থাকবে। ওই বাটপাড়ির সাথে কোনো প্রকার কথা বলবে না। যদি কথা বলো না, তাহলে তুমি আমার সাথে কথা বলতে পারবে না। এটা আবার কেমন সত্য? ও, বুঝতে পেরেছি। স্বামীর জন্য দরদ উতলে উতলে পড়ছে, তাই না? আরে সেরকম কিছু না, আমি তো শুধু বললাম যে এটা আবার কেমন সত্য। একজনকে সাথে কথা বললে অন্যজনের সাথে কথা বলতে পারবো না? আমি দুজনের সাথেই কথা বলতে চাই। দেখো ভাবি, আলগাপ্রিত বাদ দাও, কারণ আমি ওই বাটপাড়কে কাছে আমি টাকা না নেওয়া পর্যন্ত সাথেই কথাই বলবো না। যদি তুমি কথা বলতে চাও তো আমি তোমার মুখে ট্যাপ মেরে দিব, কথা বলতেই দিব না। তোর মতো একটা বোন থাকলে শত্রুর দরকার হয় না, বুঝেছিস? তুই চুপ থাক, তুই আমার সাথে কথা বলবি না। ভাবি তুমি আমার সাথে আসো তো। তোর ভাবি এখান থেকে এক পাও নড়বে না। উফ, কি ঝামেলায় বললাম, এখন কোথাও যাইতে পারবো না। আচ্ছা তোমরা ঝগড়া করো, আমি একটু বাসা থেকে ঘুরে আসি, এসে তোমাদের সমাধান করে দেব। বলছি না, এখান থেকে এক পাও নড়লে খবর আছে। আচ্ছা আপনি বলুন এখন আমি কি করব? যেহেতু আপনার সাথে আমি সারা জীবন থাকবো, তাই আপনার কথাটাই আমাকে মানতে হবে। ছুটকি, সরি বোন, আমি তোমার সাথে যাইতে পারবো না। হঠাৎ করে চোখ আটকে গেল সিঁড়ির উপরে একটা ভদ্র মহিলা সিঁড়ি দিয়ে নিচে নেমে আসতেছে। ওনাকে দেখে দুজনেই চুপ হয়ে গেল। তার মানে উনি হলেন আমার শাশুড়ি মা। সকাল সকাল তোরা দুজন কি শুরু করছিস? কাল রাতের কথা কি সব ভুলে গেছিস? আবার সকালে শুরু করে দিয়েছিস। আর এই মেয়েটাকে এখানে কেন? মা, আসলে ও হলো। বেশি রকম ন্যাকামি করবি না, যা বলবি সরাসরি বল। মা, মেয়েটা হলো ভাইয়ার বউ। মাহিন, ও যা বলছে সেটা কি সত্যি নাকি মিথ্যা? আমি খেয়াল করে দেখলাম উনি মাথা নিচু করে নিচের দিকে তাকিয়ে আছে। আমি বুঝতে পারলাম না যে মানুষটা এত রাগী, সেই মানুষটা তার মায়ের সামনে এসে ভিজা বিড়াল হয়ে গেল। শাশুড়ি মা ধমক দিয়ে বললেন, কিরে, এরকম মাথা নিচু করে আছিস কেন? আমি কি তোরে মাথা নিচু করে থাকতে শিখিয়েছি? সবসময় মাথায় উঁচু করে থাকবি তুই। আর কি এমন ঘটেছে যার ফলে আমাদের না জানিয়ে বিয়ে করে সোজা বউ বাড়ি নিয়ে এসেছিস? আসলে মা। দেখ, এরকম তোতলামি করবি না আমার সামনে, বুঝলি? তোরা দুজন এখন আমার চোখের সামনে থেকে চলে যা। আমি যতক্ষণ না তোদের ডাকবো ততক্ষণ তোরা আমার চোখের সামনেও আসবি না। আমি মেয়েটার সাথে কথা বলবো। ওনার কথা শুনে আমার সারা শরীর কাঁপতে লাগলো। বুঝতেছি না কি কি প্রশ্ন করবে, আর আমি কি ওনার প্রশ্নের উত্তর দিতে পারবো। তারপর ওরা দুইজন ওখান থেকে চলে গেল। দেখো মা, আমার ছেলে তোমার সাথে কি করেছে কি না করেছে আমি সেসব কিছু জানি না। আর তোমাদের মাঝে কি সম্পর্ক ছিল না ছিল সেটাও আমি জানি না। তুমি আমাকে নির্ভয় সব কিছু খুলে বলতে পারো। দেখো, আমি ওদের সাথে যেরকমই খারাপ আচরণ করলাম বা রাগ এইভাবে কথা বললাম, আমি কিন্তু মোটেও সেরকম না। আমি একজন মা, তাই ছেলেকে একটু শাসন করতেই হয়। আসলে কি হয়েছিল,
তোমাদের মাঝে কি কারণে তোমাদের বিয়ে পর্যন্ত আসলো সম্পর্কটা আমি কিছুই জানি না। তুমি যদি আমাকে সবকিছু খুলে বলতে, তোমার নিজের মা হিসেবে আমি খুশি হইতাম। আমি ওনার এরকম উদারতা মন দেখে অবাক হয়ে গেলাম। যে মানুষটাকে একটু আগেই ভেবেছিলাম অনেক রাগী হবে, কিন্তু এখন দেখতেছি সেই মানুষটা অনেক ভালো। আমি চুপ থাকতে পারলাম না, আস্তে আস্তে সব কিছু ওনার সাথে শেয়ার করলাম। ওনাকে সব কিছু বলার পর আমি খেয়াল করে দেখলাম আমার চোখ থেকে নোনা জল টপ টপ করে পড়তেছে। কিন্তু তার থেকে অবাক করা বিষয় হলো, আমি যেই ওনার মুখের দিকে তাকালাম, দেখতেছি ওনার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। আন্টি, আপনার চোখে পানি কেন? তুমি এত ছোট একটা মেয়ে, তোমার উপর দিয়ে এত চাপ চলে গেছে, তারপরও তুমি হাসি মুখে সবার সাথে কথা বলো। এত অল্প বয়সে এটা কিভাবে তুমি সহ্য করো মা? কথাগুলো বলতে বলতে উনি আরো কান্না করে দিলেন, যেটা আমি কখনোই আশা করিনি। আচ্ছা, যে করেই হোক, তোমাদের তো বিয়েটা হয়ে গেছে, আর আমার ছেলের বিয়ের উপযুক্ত সময়ও হয়ে গেছে। বিয়েটা করেছে, আমি অনেক খুশি হয়েছি। কিন্তু ও তোমার সাথে প্রথম যেটা করেছে, তার জন্য ওকে শাস্তি পেতে হবে। আসলে আন্টি, ওনার কোনো দোষ নেই। আমি যদি ওনাকে অফার না করতাম তাহলে উনি কখনোই আমাকে ওইভাবে চেয়ে দেখতেন না। কারণ আমার সেদিন টাকার প্রয়োজন ছিল, না হলে আমি আমার ভাইকে বাঁচাতে পারতাম না। কিন্তু অবাক করা বিষয়, আমার টাকায় ভাইকে বাঁচাতে পারিনি। কে জানি আমাকে সাহায্য করেছিল, আমি সেটা আজ পর্যন্ত জানি না। কথা বলতেছি, চোখ দিয়ে পানি আপনা আপনি গড়িয়ে পড়তেছে। জানি না এটা সুখের কান্না নাকি দুঃখের। তুমি আজ থেকে এইবারই বৌমা, তাই তোমার এসব আচরণ পাল্টাতে হবে এবং মনোবল শক্ত করতে হবে। আর আমার ছেলেটা অনেক বদমেজাজি, তার সাথে তোমাকে মানিয়ে চলতে হবে। ও যদি তোমাকে কিছু বলে, সরাসরি আমাকে এসে বিচার দিবা, তারপর দেখবা আমি ওর কি করি। এখন ছুটকির সাথে পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখো, আর যাওয়ার আগে কিছু খেয়ে যেও, নয়তো তোমার কপালে দুঃখ আছে। আমি এখন এরকম উদাহরণ দেখে ওনাকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। আমি কখনো কল্পনাও করতে পারি নাই যে আমি সত্যি এরকম সম্মান পাবো কোনো দিন। আমি তো ভেবেছিলাম আমার হয়তো এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, কিন্তু আজকে মনে হচ্ছে আমি এই পৃথিবীতে আরও যুগ যুগ বেঁচে থাকবো, আর বেঁচে থাকতে চাই সবার ভালোবাসার মাঝে। এই পাগলি মেয়ে, কান্না করতে হবে না। এখন যাও, তোমার ইচ্ছা মতো ঘুরে ঘুরে দেখো বাড়িটা, কারণ বাড়িটা তোমার। এই দিকে তোর জন্য ভালো করে শুনতে পেলাম না। মা ওকে কি বললো? তুই এত আমাকে জ্বালাস কি জন্য বলতো? তুই এইভাবে বেহায়ার মতো লুকিয়ে লুকিয়ে কি শুনিস তাহলে? হ্যাঁ, আমি মাকে গিয়ে এক্ষুনি বলে দিচ্ছি, দাঁড়া। বোন বোন, এটা তুই কখনো করিস না। এটা যদি তুই করিস তাহলে আমার সব শেষ হয়ে যাবে। তাহলে আমার টাকাটা দিয়ে দে। তোর পকেটে তো দেখেছি অনেকগুলো টাকা আছে, ওইখান থেকে একটা টাকা দিতেই তো পারিস। সব টাকা কি আমার? সেগুলো দিয়ে দে। আমি বুঝি না, তুই তো টাকা টাকা করিস কেন? মানে ভাগ এখান থেকে। আমি মায়ের ওখান থেকে উঠে এসে ওনাদের কথাবার্তা শুনে তো মুসকি মুসকি হাসতেছি। ব্যাপার কি? তার মানে ওনারা দুজনই আমাদের কথা শোনার জন্য এখানে লুকিয়েছিলেন। আমি ওনাদের ওখানে গিয়ে একটু গলার আওয়াজ করলাম। আমাকে এইভাবে এখানে দেখে দুজনে চমকে উঠলেন। আরে ভাবি, তুমি এখানে কখন এলে? আমি কখন আসলাম সেটা বড় কথা নয়, তোমাদের এখানে কি হচ্ছে সেটা বলো, নয়তো আমি মাকে এখনই সব বলে দেব তোমরা আমাদের কথা শোনার জন্য এখানে লুকিয়েছিলে। তারপর মাহিন বাবু যেটা করলো, আমি তো হাসতে হাসতে শেষ। এরকম কেউ বইয়ের সাথে করে? আমি তো জানতাম না এটা না দেখলে। ওরে বউরে, আজ থেকে তুই আমার বোন, তাও তুই আমাকে কিছু বলিস না রে। তাহলে আমাকে বাসায় থাকতে দেবে না রে। তুই কি পাগল হয়ে গেছিস? বউকে বই বলছিস? তুই চুপ কর এখন। আমার পকেটে 1 টাকাও নাই রে। যদি আম্মুকে বলে দেয় আমি কোথায় যাব? আমি তো হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছি। এসব কি আমি সত্যি দেখতেছি নাকি স্বপ্ন? এই মানুষটা কি সত্যি এত হাস্যকর, নাকি না সত্যি না স্বপ্ন দেখতেছি? এনে বাবা তোর টাকা। তাও তাও তো কান্না করিস না ভাই, তোর কান্না আমার সহ্য হয় না। এই নে তোর টাকা। আমার টাকা আমি পেয়ে গেছি। বাটপার, চিটার, তুই আমার সাথে চিট করেছিস। তার মানে তুই এতক্ষণ থেকে অভিনয় করতেছিলে। তোকে তুমি কথাটা বলে সুটকি উনাকে মারতে আসলো, আর উনি এসে আমার পেছনে দাঁড়িয়ে গেল আর 2 বাহুতে 2 হাত রাখলো, আর সুটকি আমার সামনে। উনি আবার আড়ালে লুকিয়ে গেল। ছুটকি এদিক ওইদিক করে, উনি আমাকে এদিক ওইদিক করে। আমার খুব বিরক্ত লাগতেছে, কিন্তু মজাও লাগতেছে। সুটকি অনেক চেষ্টা করলো ওনাকে মারার জন্য, কিন্তু শেষমেশ ব্যর্থ হলো। মন খারাপ করে চলে যেতে নিল। আমি সুটকির হাত ধরে ফেললাম।
আরে মন খারাপ করে কি হবে বলো তো? সুযোগের সৎ ব্যবহার করবা এখন তো ওনার সাথে। পারতেছো না যখন, সুযোগ হবে তখন ইচ্ছা মতো পিটাবে। এখন আসো তোমাদের বাড়িটা ঘুরে দেখি। আমিও তোমাদের সাথে তোমাকে বাড়িটা ঘুরিয়ে দেখাই। আমি একা একা বসে থেকে কি করব? বোরিং লাগবে তো আমার। না, তুই যাবি না। ওকে। তারপর আমরা দুজনে যেতে নিলাম। সুটকি আগে আগে, আমি সুটকি একটু পরে যাচ্ছি। আর আমার পরে পরে মাহিন বাবু আসতেছে। উনি যতই না বলুক না কেন এখন ঠিকই পেছনে পেছনে আসতেছে। উনি আসতেছে ঠিক আছে, কিন্তু আমাকে এত ডিস্টার্ব করার কি আছে? একবার আমার চুল ধরে টানতেছে, একবার আমার পেটে হাত দিচ্ছে, একবার আমার পিঠ ধরে চিমটি কাটতেছে। একদম অসহ্য লাগতেছে, কিছু বলতেও পারতেছি না এখন। এসব কি হচ্ছে? আপনি কি শুরু করেছেন? ছুটকি আছে এখানে, দেখলে কিন্তু আপনাকে পিটাবে। আমি কি ছুটকিকে ডাকবো? এই তুমি এত আনরোমান্টিক কেন বলো তো? আমরা যেটা করতেছি করতে দাও চুপচাপ। আর চুপচাপ ওর সাথে বাড়িটা ঘুরে দেখো, আর আমার মতো আমাকে মজা করতে দাও। নয়তো কিন্তু রাতে উফ, ভালো লাগে না। ভালো না লাগলেও সহ্য করতে হবে। তারপর বাড়িটা ঘুরে ঘুরে দেখলাম। অনেক সুন্দর বাড়িটা। বাড়িটা সুন্দর, কিন্তু লোকটা আসতো একটা খচ্চর। আমাকে একটু শান্তি মতো ঘুরে ঘুরে বাড়িটা দেখতেই দিল না। এত জ্বালা। কিরে বদমাইশ, এখানে কি? আমরা বাড়ি ঘুরে ঘুরে দেখছি, আর তুই এখানে কি করতেছিস আমাদের পিছু পিছু? আমি তো তখন থেকে এখানে আছি, তুই হয়তো দেখতে পাসনি, তাই হয়তো এমন বলতেছিস। তাই এখন তোরা ঘোরাঘুরি কর, আমি আমার মতো কাজ করি। এই ছুটকি, তুমি আমার পিছু পিছু থাকবে আর আমি তোমার সামনে সামনে থাকবো। এটা কেমন কথা? তুমি তো এবারে কিছুই চেনো না, হঠাৎ করে কোন দিকে চলে যাব তখন? দেখুন, আমি এখনো বাচ্চা না যে একটা বাড়ি থেকে নিখোঁজ হয়ে যাব। তাই আপনি নো টেনশনে রুমের ভেতরে শুয়ে শুয়ে টিভি দেখতে পারেন, আর আমাকে আমার মতো থাকতে দেন। ও, বুঝতে পারছি। তার মানে ওই বদমাইশটা এখনো তোমার পিছু পিছু তোমাকে ডিস্টার্ব করতেছিল, তো তুমি আমাকে ডাকলে না কেন? তারপর দেখতে মজা কাকে বলে, দাঁড়াও আমি আম্মুকে এখনই গিয়ে বলবো। এসব বলে দিতেছি, আমাদের শান্তি মতো বাসা ঘুরতেও দিচ্ছে না। তারপর উনি ওখানে আর এক সেকেন্ডও দাঁড়ালো না, শুধু একটা দৌড় দিল। এমন হয় দৌড় দিল যেন ছোট বাচ্চা। ওনার এরকম কাণ্ড দেখে আমাদের হাসতে হাসতে শেষ। তারপর আমাদের জন্য অনেক গল্প করলাম। পুরো বাসাটা ঘুরে ঘুরে দেখলাম। কি সুন্দর একটা বাসা। আমার মতো গরিব মেয়ের কপালে কি সারা জীবন এই সুখ থাকবে, নাকি 2-1 দিনের মায়া জড়িয়ে আবার চলে যেতে হবে? হয়তো এখন খুব ভালো লাগতেছে, কিন্তু টেনশন একটাই, আমি কি এই বাড়ির সবার মনের মতো হতে পারবো? যদি হতে না পারি তাহলে হয়তো আমাকে এই বাসার মায়া কাটিয়ে চলে যেতে হবে। যেহেতু এখন আমি এই বাসায় আসিনি, তাই এখন চলে গেলে কোনো সমস্যা হবে না। কিন্তু যখন এই বাসার সবার প্রতি মায়া পড়ে যাব, তখন তো তাড়িয়ে দিলে অনেক কষ্ট হবে। ভাবি, এসব কি ভাবতেছো তুমি? আর এরকম করে আনমনে হাঁটতেছো কেন? যে একটু হলে তো তুমি পড়ে যেতা। আসলেই তো, আমি তো লক্ষ্য করিনি। আর একটু হলেই তো আমি পড়ে যেতাম, আর এত দূর থেকে পড়ে গেলে আমি মারা যেতাম। আমরা দুইজন কথা বলতেছিলাম, তখন আবার উনি চলে আসলেন আমাদের কাছে। দেরি হয়ে যাচ্ছে কিন্তু, আর আম্মু তোমাকে ডাকতেছে। নাস্তা রেডি, তুমি চলো তাড়াতাড়ি। নাকি তুমি সব ভুলে গেছো এখানে এসে? আসলেই তো, আমি এখানে আছি সব কিছু ভুলে গেছি। আমার তো হসপিটালে যাওয়ার কথা ছিল, আর এখন আমি এখানে আড্ডা দিচ্ছি। অনেক দেরি হয়ে গেছে, ইস। তারপর তাড়াহুড়া করে নিচে আসতে লাগলাম। আমার তাড়াহুড়া থেকে ছুটকি একটু ভয় পেয়ে গেল। আরে ভাবি, কি এমন হয়েছে যার জন্য তো তাড়াহুড়ো করতে চাচ্ছ? আসতে চলো, পরে যাবে। তারপরে গেলে নিশ্চয়ই কোনো না কোনো ক্ষতি হবে। ভাইয়া, তুই তোর বউকে সামলাতে পারিস না নাকি? হ্যাঁ, একটা বদমাইশ। চুপ কর, উনি বাচ্চা মেয়ে না, পড়ে যাবে। তার মানে উনি আমার কথা আমাকে সুদ দিচ্ছে? তাই তো, আমিও দেখে নেব বাচ্চা ধন কত দূর যাইতে পারো। নিচে গিয়ে দেখি মা সব কিছু খাবার রেডি করে টেবিলে একটা চেয়ারে বসে আছে, হয়তো আমাদের জন্য অপেক্ষা করতেছে। আরে মা, হয়ে গেছে তো, একটু ডাকলেই পারতেন। এভাবে আমাদের জন্য অপেক্ষা করার কি আছে? আরে পাগলি মেয়ে, এসব কিছু না, এখন চুপচাপ বসে পড়ো। না, আপনারা বসেন, আমি খাবার সার্ভ করব। এটা হয় না। তুমি আমাদের বাসায় নতুন মেহমান বা অতিথি। এখনো যেহেতু তুমি পার্মানেন্টলি এই বাসায় সেট হওনি, তাই তুমি এখন অতিথি। আর অতিথিদের এখন এসব কাজ করতে দেখি না। আমরা যখন আসবে তখন দেখবো কত করতে পারো। এখন আমি খাবার সার্ভ করব, আর তুমি বসবা আর চুপচাপ খেয়ে নাও, একটা কথা বলবা না। আমি আর কিছু না বলে চুপচাপ একটা চেয়ার টেনে বসে পড়লাম, আর আমার অপোজিট সাইডে ওই বদমাইশ লোকটা বসে পড়ল।
মাত্র খাওয়া শুরু করছি, এর মধ্যে বদমাইশ লোকটা ওনার পা দিয়ে আমার পায়ে স্লাইড করতেছে। ইচ্ছে করতেছে ওনাকে মাথার উপর তুলে সুন্দরভাবে একটা আছাড় দিয়ে কোমরটা ভেঙে ফেলতে, কিন্তু দুঃখের বিষয় এটা করতে গেলে আমার সমস্যা হবে। একে তো শক্তি নেই, আবার যদি কোমর ভেঙে যায় তাহলে আমাকে ওনার সেবা করতে হবে। ধুর, ভাল লাগে না। আমি চোখ দিয়ে ইশারা করতেছি, এসব কি হচ্ছে? আর উনি নিঃশব্দে ইশারা করতেছে, বলতেছে কই কিছু না তো। আমার খুব রাগ হচ্ছে, ইচ্ছে করতেছে খাবার টেবিল থেকে উঠে যাই, কিন্তু এখানে উঠতে পারবো না। তখন থেকে তো চালাতে চালাতে আমার জীবনটাই শেষ করলো, এখন আবার চালানো শুরু করছে। খাইতে বসেও শান্তি নাই। তারপর কোনো রকম খাওয়াটা কমপ্লিট করে তাড়াহুড়া করে চেয়ার থেকে উঠে পড়লাম। আমার এরকম কাণ্ড দেখে, কি রে মামা, কি হয়েছে? এরকম তাড়াহুড়ো করতেছিস কেন? তেমন কিছু না, একটা বিড়াল। আরে না, আমাদের বাড়ির বিড়াল নেই, তাহলে খাবার টেবিলের নিচে কিভাবে বিড়াল আসবে? আমি ওনার দিকে তাকিয়ে দেখি উনি চোখ গরম করে তাকিয়ে আছে আমার দিকে, তার মানে বোঝাতে চাচ্ছে আমি যেন ওনাকে বিড়াল না বলি। মা, তাহলে ওটা কি হবে বিড়াল না হলে? ওটা ছোটবেলায় অনেক বড় বিড়াল, ওইটুকু তোমার ডিস্টার্ব করবে, তোমাকে মেনে নিতে হবে। কথাটা বলে ছুটকি মুখ টিপে টিপে হাসতে লাগলো। তার মানে ছুটকি বুঝে গেছে সব কিছু। কি রে, কি বলতেছিস তোরা এসব? আমি তো কিছুই বুঝতেছি না। আম্মু, তোমাকে কিছু বুঝতে হবে না, খাওয়াটা শেষ করো। তোরাও না কখন কি বলিস, সব কিছু আমার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, কিছুই বুঝতেছি না। তারপর সবাই খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে গেল, কিন্তু আমি কোথায় যাব? হঠাৎ করে উনি কোথায় থেকে এসে যেন আমার হাতটা টেনে ধরে উপরে নিয়ে যেতে লাগলো। তার মানে উনি এখন ওনার রুমে নিয়ে যাচ্ছে, এটাই বোঝা যাচ্ছে। আরে আস্তে, এত তাড়াহুড়া করার কি আছে? ব্যথা পাচ্ছি তো, একটু আস্তে ধরুন। উনি কোনো কথা না বলে ঠিক আগের মতো করে আমাকে নিয়ে যাচ্ছে। বুঝলাম এখন হয়তো অনেক অনেক রেগে আছে, কারণ অনেক পছাইছি ওনাকে। তারপর সোজা উনি ওনার রুমে আমাকে নিয়ে গেলেন এবং রুমে নিয়ে আমাকে বিছানায় শুয়ে দিয়ে দরজাটা বন্ধ করে দিলেন। কি করতেছেন এসব? মাথার কিছু হইল নাকি? এতক্ষণ তো ঠিক ছিল, এখন আবার কি হলো? উনি কোনো কথা বলতেছে না, চুপচাপ আমার দিকে এক পা করে এগিয়ে আসতেছে, আর আমি বিছানা থেকে উঠে এক পা করে পিছিয়ে যেতে লাগলাম। আমি যতই পিছিয়ে যাচ্ছি উনি ততই এগিয়ে আসতেছে। আমি পিছিয়ে যেতে যেতে এক সময় দেওয়ালে আমার পিঠ ঠেকে গেল, আমি আর কি পিছাতে পারছি না। আর উনি আমার অল্প একটু সামনে। উনি এগিয়ে এসেছে, একদম আমার কাছাকাছি চলে এসেছে। যতটা কাছাকাছি চলে আসলে একে অন্যের হার্টবিট শব্দ শোনা যায়। আমার দুই বাহু দুই পাশ দিয়ে উনি ওনার দুই হাত দেওয়ালের সাথে লাগিয়ে রাখলেন, যাতে আমি নড়াচড়া করতে না পারি। আর ওনার মুখটা একদম আমার মুখের কাছাকাছি এনেছে, হয়তো অল্প একটু হলেই এক হয়ে যাবে। আমি ভয়ে চোখ বন্ধ করে নিয়েছি। হঠাৎ অনুভব করলাম ওনার নাক দিয়ে আমার নাকে ঘষাঘষি করতেছে। আমরা যেন অন্যরকম একটা অনুভূতি হতে লাগলো, কিন্তু অসহ্য লাগতেছে। আমার বুকে ধুকধুকানি অনেকটা বেড়ে গেছে, মনে হচ্ছে কোনো কাঠমিস্ত্রি তার হাতুড়ি দিয়ে আমার হাতপিঠে অনেক জোরে জোরে পিটাচ্ছে। আর অনেক জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলাম, কেন জানি আস্তে নিঃশ্বাস নিতে পারতেছি না। আমি যতই চাচ্ছি স্বাভাবিক থাকতে, কিন্তু পারতেছি না। উনি হঠাৎ করে ওনার একটা হাত আমার পেটে নিয়ে গেল এবং পেটে অনেক জোরে চেপে ধরল। আমি ভয়ে কাঁদতে লাগলাম, আর চোখ দুটো অনেক জোরে বন্ধ করে রেখেছি, অনেক চেপে ধরে। তারপর উনি আমাকে ছেড়ে দিয়ে যেটা করলো সেটা আমি ভাবতেও পারিনি, কারণ এত সহজে উনি এই কাজগুলো করবে। হঠাৎ করে উনি আমাকে কোলে তুলে নিলেন। আমি অনেক শক্ত করে ওনার গলা জড়িয়ে ধরলাম, না জানি কখন কি করে বসে। প্লিজ এখন এরকম কিছু করবেন না, হসপিটালে যেতে হবে, আমাকে নামিয়ে দিন। যদি আরেকবার লাফালাফি করো তো সোজা কোল থেকে ফেলে দিয়ে কোমর ভেঙে ফেলবো, তখন আর লাফালাফি করা তো দূরের কথা, হাঁটতে পারবে না। এই না না, এসব কিছু করবেন না প্লিজ, এরকম কিছুই করবেন না। এখন হসপিটালে যেতে হবে, বোঝার চেষ্টা করুন, নিজেকে একটু শান্ত রাখুন। তুমি তোমাকে শান্ত থাকতে দিচ্ছ না। এত কিউট কেন তুমি? এত কিউট কেন? তোমাকে দেখলে তোমার উপর আলাদা একটা অনুভূতি জাগে। কেন তুমি এত সুন্দর? কেন বলো তো আমাকে? উফ, সেটা আমি কিভাবে বলবো আমি এত সুন্দর কেন? যদি আপনার আমার সুন্দর উপর হিংসা হয় তাহলে আমার মুখে কালি মেখে দিন। এখন চুপচাপ থাকবো, আমাদের রোমান্স হবে, গোসল করে চলে যাব হসপিটালে। আমার এখন গোসল করার কোনো ইচ্ছা নেই। তাহলে আর কি করার, আমার কাজ আমাকেই করতে হবে। তুমি চুপচাপ শুয়ে থাকো। এই না না, একদম না, এসব কিছুই করবেন না। এখন গোসল করতে ভালো লাগতেছে না, এখন না, পরে গোসল করব।
আমার কথা মনে হয় ওনার কানে পৌঁছাচ্ছে না। উনি আমাকে কোলে করে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দিলেন এবং আমার উপর উনি শুয়ে পড়লেন। উফ, আপনাকে আমি সহ্য করতে পারি। আপনার ওজন পুরোটাই আলুর বস্তা, আর সেই আলুর বস্তা আমার উপর শুয়ে থাকলে আমি ভর্তা হয়ে যাব। প্লিজ উঠুন। কে শুনে কার কথা? ওনার ঠোঁট দুটো আমার ঠোঁটে ঢুকিয়ে দিলেন এবং অনেক গভীরভাবে চুম্বন করতে লাগলেন আমার ঠোঁটে এবং চুষতে লাগলেন। আমি ছটফট করতে লাগলাম, কিন্তু বেশিক্ষণ ছটফট করতে পারলাম না। যখন ওনার গভীর চুম্বনগুলো আমাকে নাড়া দিয়ে যাচ্ছে, তখন আমি এমনিতেই থেমে গেলাম। আর ইচ্ছে করতেছে না ছটফট করার। আমি আমার এক হাত দিয়ে ওনার চুলগুলো মুষ্টিবদ্ধ করে নিলাম এবং অন্য হাত দিয়ে ওনার পিঠে খামচি দিয়ে ধরে রাখলাম। ওনার ঠোঁট দুটো আমার ঠোঁট থেকে সরিয়ে আমার গলায় ওনার ঠোঁট দুটো বসিয়ে দিলেন। আমার অন্যরকম একটা শিহরণ বয়ে যাচ্ছে মনের ভেতর। আমি শুধু চুপচাপ ওনার স্পর্শগুলোকে অনুভব করতে লাগলাম। আসলে ভালোবাসার অনুভূতিগুলো যে কীরকম হয় সেটা আমি আজ পর্যন্ত জানি না। কোনোদিন এরকমভাবে কারোর সংস্পর্শে আসেনি, আজকেই প্রথম। আস্তে আস্তে আমরা দুজন হারিয়ে গেলাম ভালোবাসার সুখের সাগরে, যে সাগরের কোনো তলদেশ নেই। কিছুক্ষণ পর উনি আমার শরীরের উপর ওনার শরীরটা এলিয়ে দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলেন, আর আমিও জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলাম। এই অনুভূতিটার ব্যাখ্যা আমি দিতে পারবো না। এটা যে অন্যরকম একটা অনুভূতি। বেশ কিছুক্ষণ পর আমার মনে পড়ল, আমাদের তো হসপিটালে যেতে হবে। এখন তো 3টা বাজে। আম্মুর মনে হয় আমার জন্য টেনশন করতেছে। এই যে মিস্টার, এখন কিন্তু 3টা বাজে, হসপিটালে যেতে হবে। আম্মুকে বলে এসেছি আমি দুপুরের আগে ওখানে ফিরে যাব। এখন 3টা বাজে, আমাকে নিয়ে হয়তো আম্মু এখন টেনশন করতেছে। এই তো গোসল করে আমরা চলে যাব। ওই যে ওইদিকে ওয়াশরুম দেখছো না? যাও ফ্রেশ হয়ে আসো, তারপর আমি আসবো। আমি আর কিছু না বলে চুপচাপ ওয়াশরুমে চলে গেলাম। গিয়ে খুব তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিলাম, কারণ আমাকে এখন হসপিটালে যেতে হবে। আমার এখন খুব টেনশন হচ্ছে। আম্মু কি না কিনে জানি ভাবতেছে আমাকে নিয়ে, হয়তো আমাকে নিয়ে অনেক টেনশন করতেছে এখন। আমি ফ্রেশ হয়ে বেরিয়ে দেখি উনি সব কিছু পরে রেডি হয়ে আছে। বুঝলাম না, উনি মনে হয় অন্য রুমে ফিরে ফ্রেশ হয়ে এসেছে। যাই হোক, অনেক ভালো হয়েছে, আর দেরি করতে হবে না। আমাকে দেখে অমনি অবাক হয়ে তাকিয়ে আছেন আমার দিকে। বুঝলাম না এরকম অদ্ভুত আচরণ করার কি আছে। মাঝে মাঝে এমন অদ্ভুত আচরণ করে যেটা আমার বোঝার ক্ষমতার বাহিরে। কি হয়েছে এখন? আর কি হলো? এরকম তাকিয়ে আছেন কেন? নিন, তাড়াতাড়ি নিন, আমাকে যেতে হবে। খুব টেনশনে আছি। আচ্ছা চলো, এখন আর কিছু হচ্ছে না। যদি তুমি অনেক টেনশনে আছো, তোমার টেনশন মুক্ত করতে হবে, চলো। তারপর মাকে আর সুটকিকে বলে বেরিয়ে পড়লাম বাসা থেকে, কারণ এখন খুব তাড়াতাড়ি হসপিটালে যেতে হবে। ডক্টরের সাথে কথা বলতে হবে, তারপর রিলিজের ব্যাপারটা নিয়ে আলোচনা করতে হবে ডক্টরের সাথে। আমি গাড়িতে গিয়ে বসলাম আর উনি গাড়ি চালাতে লাগলেন। আচ্ছা আমাকে একটা কথা বলো তো। কি কথা বলুন? আম্মু তোমাকে তখন কি বলেছে আমাকে বলো প্লিজ। ও, এই কথা? তেমন কিছু বলে নাই, নিশ্চিন্তে থাকতে পারেন। আর আমি ওসব টসব শুনতে চাইনি। কি বলেছে সেটাই শুনতে চেয়েছি। ওটা বলা যাবে কি না? না, এখন বলতে পারবো না, পরে। এখন বললে কি হবে? আমি এখনই শুনতে যাচ্ছি, আমি এখন শুনবো। না, আমি এখন বলতে পারবো না। আর এখন আমার ইচ্ছে হচ্ছে না আপনার সাথে সব কথা শেয়ার করতে, বুঝছেন? তাই খুব তাড়াতাড়ি গাড়ি চালান, হসপিটালে যেতে হবে। এই মেয়ে এত ঝগড়া করো কেন বলো তো? বললি কি হয়? সামান্য একটু কথা বলবো, তাই না? কি বললেন? আমি ঝগড়া করি? আমি ঝগড়াটে মেয়ে, তাই না? ওহ, আমি কখন বললাম যে তুমি ঝগড়ুটে মেয়ে? আবার মিথ্যা কথা বলা হচ্ছে। আপনি আমাকে ঝগড়াটে মেয়ে বলেননি। আরে আমি কখন বললাম? কি শুরু করলেন গাড়িতে ঝগড়া করা? লোকে শুনলে কি বলবে? আমি লোকের ধার ধারি না। আপনি আমাকে ঝগড়াটে মেয়ে বললেন, সেটা বলেন। আরে বাবা, আমি তোমাকে কখন ঝগড়াটে মেয়ে বললাম? আর যদি বলেই থাকি, ভুল করে বলেছি। প্লিজ আমাকে মাফ করে দাও। এখন আমি গাড়ি চালাচ্ছি, রাস্তার লোকগুলো শুনলে বলবে এটা ঝগড়াটে কাপল। আপনি আমার সাথে কথা বলবেন না, আপনার সাথে আরই। বললাম তো, ভুলে বেরিয়ে গেছে হয়তো। আমার তো স্মরণই হচ্ছে না আমি কখন বলেছি। যদিও বলে থাকি তাহলে প্লিজ সরি। এরকম গোমরা মুখ করে থেকো না, তোমাকে দেখতে একদম বাজে লাগে। আমাকে দেখতে তো ভালো লাগবেই না এখন। এখন তো আর ভালো লাগবে না আমাকে, আমি তো জানি। মানে? আমি তো এখন পুরনো হয়ে গেছি, নতুন কাউকে লাগবে, তাই না? এই মেয়ে, থাপ্পড় যেন একটা থাপ্পড় দিয়ে সবগুলো দাঁত ফেলে দেবো। হ্যাঁ, তাই তো করতে পারবেন, তাছাড়া তো আর কিছুই করতে পারবেন না। আর এরকম ঝগড়া করার কি আছে? আপনি আমাকে ঝগড়াটে মেয়ে বললেন কি জন্য?
আমি কি আপনার সাথে সবসময় ঝগড়া করি, তাই না? এরকম ঝগড়া করতে করতে দুজনের মধ্যে খুনসুটি চলতে থাকলো। আমি ইচ্ছে করে ওনার সাথে ঝগড়া করলাম। ওনাকে এরকম করে জব্দ করতে বেশ মজাই লাগতেছে। আমার কীরকম বাচ্চাদের মতো আমাকে ভয় করতেছে এখন। দুজনে ঝগড়া করতে করতে হসপিটালে পৌঁছে গেলাম। আমি গাড়ি থেকে আগে নেমেই হসপিটালের ভেতরে ঢুকে গেলাম। উনি আমার পেছন পেছন আমাকে ডাকতে ডাকতে চলে আসতেছে। আমি হসপিটালের এক কোনায় গিয়ে দাঁড়িয়ে গেলাম। উনি দেখে আমাকে খুঁজতে লাগলো, এদিক থেকে ওই দিক, এদিক থেকে। আমি এখানে দাঁড়িয়ে মজা নিতে লাগলাম। হঠাৎ করে দেখলাম উনি আর আমাকে খুঁজতেছে না। বুঝলাম না, উনি কি তাহলে চলে গেল? এসব ভাবতে ভাবতে আমি আমার ভাইরা জমিনে পোস্ট করলাম ক্যামেরা। পুশ করে দেখি মা আর ভাই দুজনে কথা বলতেছে আমাকে নিয়ে। আরে ভাইয়া, এই তো আমি এসে গেছি, আর টেনশন করতে হবে না। আর কালকে তোমাকে বাসায় নিয়ে যাব। তুই না বললি দুপুরের আগে চলে আসবি, আর এখন বাজে বিকেল 4টা। এতক্ষণ তো আসার সময় হলো। বাসায় এতক্ষণ কি কি কাজ করলি তুই? আরে আম্মু আর বলো না, রাস্তায় যখন বাসায় যাচ্ছি তখন আমার এক বান্ধবীর সাথে দেখা হয়। জোর করে ওর বাসায় নিয়ে গেল। ওর বাসা থেকেই বাসায় গেছিলাম। দুপুরে বাসা থেকে এখন চলে আসলাম। আম্মুকে এখন সত্যিটা বলা যাবে না। আলাপের মাধ্যমে সব কিছু আমাকে বুঝিয়ে বলতে হবে। যা তোমা, ডক্টরের সঙ্গে কথা বলে আয়, কালকে কি কি করতে হবে আমাদের। আচ্ছা আম্মু। তারপর আমি কেবিন থেকে বেরিয়ে ডক্টরের কেবিনে যেতে লাগলাম। ডক্টরের কেবিনে যেই প্রবেশ করব তখন একটা কথা আমার কানে চলে আসলো। আমি আর কেবিনের ভেতরে প্রবেশ করলাম না, চুপচাপ ওখানেই দাঁড়িয়ে শুনতে লাগলাম কথাগুলো। এগুলো আমি কি শুনতেছি? আমার নিজের কানকেই বিশ্বাস করতে পারতেছি না। কেন হলো আমার সাথে এরকমটা? কেন কেন? আপনি কি আমাকে দয়া দেখাচ্ছেন? কেন বলুন তো, আপনি আমার সাথে এরকম করতেছেন? আমি কি একটু ভুল করছি আপনার সাথে, যার জন্য আপনি সবসময় আমার এরকম উপকার করেন বা ক্ষতি করেন? কেন? আমাকে দেখে অনেক হকচকিয়ে উঠলেন। মনে হয় ভাবতে পারেননি আমাকে এই সময় এখানে দেখবে। প্লিজ বলুন না, কি হয়েছে এমন? কি করেছি যার জন্য আপনি আমার সাথে এরকম করতেছেন? আমাকে এত দয়া জানার কি আছে? প্লিজ না করো না, আমি তোমাকে পরে সব বুঝিয়ে বলবো। এখন এটা হসপিটাল, এখানে প্লিজ সিন ক্রিয়েট করো না। আপনি আমার প্রশ্নের উত্তর দেন। আপনি কেন আমাকে এভাবে দয়া দেখাচ্ছেন? কেন আমাকে এভাবে স্বপ্ন দেখাচ্ছেন আপনি? দীপা, বোঝার চেষ্টা করো, এটা হসপিটাল, অন্য কিছু নয়। এখানে অনেক পেশেন্টের সমস্যা হবে। তোমার এত জোরে জোরে কথা বলার কারণে তুমি এভাবে কান্না করতেছো কেন? আমি অনেক জোরে জোরে কান্না করতে লাগলাম। এটা মেনে নিতে পারছি না, কেন সেটা আমি নিজেও জানি না। আমার বুক ফেটে কান্না বেরিয়ে আসতে চাচ্ছে। কেন আমার সাথে এরকম হয়? আমি কান্না করতে করতে দেওয়ালের সাথে পিঠ লাগিয়ে আস্তে আস্তে বসে পড়লাম ফ্লোরে। আমার এরকম অবস্থা দেখে উনি এগিয়ে আসলেন আমাকে তুলতে। উনি যেই আমার 2 বাহু ধরেছে, আমি ওনাকে এক ঝটকা দিয়ে একটা থাপ্পড় বসিয়ে দিলাম ওনার গালে। আপনি আর কখনো আমার সামনে আসবেন না। আমি চাই না আপনি আমার সাথে আর থাকুন। আমি চাই না আপনি আমার সামনে আসুন। আমি চাই না আপনি আমাকে দয়া দেখান। আমি চাই না, আমি কিচ্ছু চাই না। আমি শুধু এটা চাচ্ছি এখন আপনি আমার চোখের সামনে থেকে চলে যান, নয়তো আমি কি করে বসবো সেটা আমি নিজেও জানি না। আমি অনেক জোরে জোরে কান্না করতে লাগলাম, আর কান্না করতে করতে ওনাকে অনেক কথা শুনিয়ে দিলাম। আমার মাথার সিট খারাপ হয়ে গেছে। কি বলতেছি আমি নিজেও জানি না। আমার নিজের কন্ট্রোল হারিয়ে ফেলেছি। দেখো, হয়তো তুমি এটা মেনে নিতে পারতেছো না। এখন তোমাকে ঠান্ডা মাথায় বুঝতে হবে। কোথাও বসি, আর এই না পানি, পানি পান করো, তাহলে তোমার রাগটা চলে যাবে। আমি গ্লাসটা হাতে নিয়ে ওনার মুখের উপর ছুঁড়ে মারলাম। ওনার কপালটা ফেটে রক্ত বের হতে লাগলো। এটা দেখে ডক্টর ওনাকে ধরতে আসলেন। উনি ডক্টরকে বাধা করলেন যাতে যেন ডক্টর ওনার গায়ে হাত না দেয়। আমি এখনও ওখানেই বসে অনেক চড়ে চড়ে কান্না করেই যাচ্ছি। উনি এখান থেকে অনেক রেগে আমার কাছে এসে আমাকে দাঁড় করিয়ে কয়েকটা থাপ্পড় মারল। আমি থাপ্পড়ের টাল সামলাতে না পেরে আবার ফ্লোরে পড়ে গেলাম। আমাকে থাপ্পড় মেরে ফেলে দিয়ে উনি হন হন করে কেবিন থেকে বেরিয়ে গেলেন, আর আমি ওনার মুখটাও দেখতে পেলাম না। আমি ওখানে বসেই কান্না করতেছি। ডক্টর অবাক হলো। ডক্টর এটা আমার কাছ থেকে আশা করেননি। এত কাছে ছিলে তবুও করিনি খেয়াল, তোমার আমার মাঝে অদৃশ্য দেয়াল, তোমাকেই বুঝি খুঁজেছি আমি এতকাল,
এক ঝলকেই বদলে গেল আমার দিনকাল। যাকে চেয়েছি তাকে পেয়েছি, সুন্দর হলো সকাল। আমি জেনেছি, আমি মেনেছি, তুমি আমার চিরকাল। আমার শুধু একটা তুমি চাই, তা কি বোঝো না? তুমিও আমাকে ছাড়া কিছু খোঁজো না। মাহিন হসপিটাল থেকে বেরিয়ে গাড়ি নিয়ে অনেক স্পিডে গাড়ি চালাতে লাগলো। রাস্তায় কোনো ট্রাফিক আইন না মেনে অনেক হাই স্পিডে গাড়ি চালিয়ে যাচ্ছে। আর এদিকে দীপা ওখানে বসে কান্না করতেছে আর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বাজতেছে। দুজনের চোখেই পানি। মাহিন গাড়ি চালাচ্ছে আর হাত দিয়ে চোখের পানিগুলো বারবার মুছে ফেলতেছে। আর দীপা দুই হাঁটুর মাঝখানে মাথাটা রেখে কান্না করেই যাচ্ছে। হঠাৎ করে মাহিন লুকিং গ্লাসে দেখলো তাতে একটা গাড়ি অনেকক্ষণ থেকে ফলো করতেছে। সেই বিষয়টা বুঝতে পারলো না আসলে ঘটনাটা কি হতে যাচ্ছে তার সাথে আজকে। গাড়িটা তাকে অনেকক্ষণ ফলো করতেছে এবং গাড়িটা অনেক স্পিডে আসতেছে এবং একসময় মাহিনের গাড়িকে কোর্স করে মাহিনের গাড়ির সামনে গিয়ে দাঁড়ালো, যার ফলে মাহিন অনেক দ্রুত হার্ট ব্রেক করতে গেলেই মাহিনের মাথায় বাড়ি লাগে আর গাড়িটা উল্টো হয়ে যায়। মাহিন দেখতে পেল ওই গাড়িটা থেকে সেদিন যে মেয়ে দুটোকে থাপ্পড় মেরেছিল সেই মেয়ে দুটো বেরিয়ে আসলো এবং তার সাথে কয়েকটা ছেলেগুলোর হাতে হকি স্টিক, কারো হাতে ছুরি, কারো হাতে গান। কি রে কুত্তার বাচ্চা, সেদিন তো অনেক বকবক করলি। সেদিনে তোকে পুঁতে ফেলতে পারতাম, কিন্তু তখন মজা পাইতাম না। এখন তোকে ইচ্ছে মতো মারবো, অনেক মজা করব তোকে মেরে। তোর ভাগ্যটা ভালো, সেদিন আমাদের কোনো মুড ছিল না তোকে মারার, কিন্তু আজকে কেন জানি তোকে দেখে মুডটা জেগে উঠলো। অনেক আফসোস হচ্ছে জানিস, কারণ আমি এই প্রথম আমার কোনো ক্রাশকে মেরে ফেলতে যাচ্ছি। মাহিন মনে মনে ভাবতে লাগলো আজকে তোর শেষ দিন। সে হয়তো আর কোনোদিন দীপার ওই মুখটা দেখতে পাবে না, তার জন্য ভাগ্য এটাই ছিল। মাহিন ভাবতেছে তার জীবনটা বড়ই অদ্ভুত। যাকে এত ভালোবাসলাম সে আমার মনটা বুঝতে পারলো না, আর তার কপালটা অনেক খারাপ। আজকে তাকে পৃথিবী থেকে বিদায় নিতে হচ্ছে। ছেলেগুলো মাহিনকে গাড়ি থেকে টেনে বাহিরে নিয়ে এলো এবং হকি স্টিক দিয়ে ইচ্ছা মতো পিটাতে লাগলো। আর মেয়ে দুটো ভিডিও করতেছে আর মজা নিতেছে। মাহিন অনেক জোরে জোরে চিৎকার করে কান্না করতেছে আর তার মাকে ডাকতেছে। অনেক জোরে জোরে কান্না করতেছে, চিৎকার করতেছে, তার মাকে ডাকতেছে, কিন্তু ছেলেগুলোর পাষাণ মন, তারা ইচ্ছা মতো মাহিনকে পিটাতে লাগলো। এইদিকে দীপা কান্না করতে করতে ওখানেই সেন্সলেস হয়ে পড়ে আছে। হঠাৎ করে একটা নার্স এসে দীপাকে ওই অবস্থায় দেখে জোরে একটা চিৎকার করে উঠল। নার্সের চিৎকার শুনে আরও কয়েকজন ডাক্তার সহ নার্স কেবিনে প্রবেশ করলো। সবাইকে কেবিনে প্রবেশ করে দীপাকে ওই অবস্থায় দেখে তাড়াহুড়া করে সবাই দীপাকে একটা কেবিনে শিফট করলো এবং দীপার দ্রুত চিকিৎসা শুরু করলো। বেশ কিছুক্ষণ হয়ে গেল, তাও দীপার জ্ঞান ফিরতেই চায় না। ডাক্তার এবং নার্স অবাক, এটা কিভাবে সম্ভব? রোগীর তো শরীর একদম দুর্বল, এতই দুর্বল যে ওর এখন কোনো ধরনের মেডিসিন প্রয়োগ করা যাবে না। তাহলে তো খুব বিপদেই আছে, কখন যে নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায় বুঝতেই পারতেছি না। এখন কি করব স্যার? এখন আর আমাদের হাতে কিছুই করার নেই, এখন সব উপরওয়ালার হাতে। যদি ওনার হায়াত থাকে তো উনি বেঁচে থাকবে, আর যদি হায়াত না থাকে তো তাহলে আমাদের কিচ্ছু করার নেই, উনি পরপারের পাড়ি জমাবেন। এই রোগীর ভাইয়া আমাদের এখানে ভর্তি আছেন অনেক দিন যাবত, আর তার মা ওই হসপিটালে আছে। আমি কি তাদের এই খবরটা এখন দিব নাকি? এই কাজ ভুলেও করবেন না, তাহলে ওনারা অনেক উত্তেজিত হয়ে যাবে এবং ওনার ভাইয়ের অনেক বড় একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। আর আমি যতটুকু জানি ওনার মা হার্টের রোগী। এই খবর যদি উনি শুনে হয়তো ওনার হার্ট অ্যাটাক করতে পারে। তাই আমাদের এখন কাউকে বলা উচিত হবে না, সব উপরওয়ালার হাতে। এখন সবাই আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন মেয়েটার জন্য। ডাক্তার এবং নার্স সবাই নফল নামাজ পড়ে দীপার জন্য দোয়া করলো, যাতে যেন মেয়েটা আবার সুস্থ মতো পৃথিবীতে ফিরে আসে। এইদিকে এই তোর এখন থাম, আর মারিস না। একদম মেরে ফেললে আমাদের বিপদে পড়তে হবে, পুলিশ কেস হতে পারে, তখন সামলাতে অনেক জটিল হয়ে যাবে। এমনিতেই অনেক পিটাইছিস, আর এখন অবস্থা মর্মান্তিক, যে কোনো সময় শ্বাসরুদ্ধ হয়ে মারা যেতে পারে। তাই আমাদের আর এখানে থাকা উচিত হবে না, চল সবাই। তুই একদম ঠিক কথা বলতেছিস,
পুলিশ কেস হয়ে গেলে একটু ঝামেলা হবে, তখন আবার বাসায় অনেক ঝামেলা হবে। আব্বু আম্মু অনেক বকাবকি করবে, তার থেকে একে এই অবস্থায় ফেলে যাই, মারা যাবে। ওখান থেকে সবাই চলে গেল। মাহিন মাঝ রাস্তায় পড়ে আছে আর ধীরে ধীরে নিঃশ্বাস নিচ্ছে। কখন যে নিঃশ্বাস থেমে যায় আর মাহিন পরপারে চলে যায় সেটা কেউ নিশ্চিত না, এমনকি আমিও। মাহিন অনেক চেষ্টা করতেছে চোখ দুটো খোলা রাখার, কিন্তু পারতেছে না। যতই চেষ্টা করতেছে চোখ দুটো খুলে রাখার জন্য, চোখ দুটো ততই তার সাথে বেইমানি করতেছে। চোখ দুটো আস্তে আস্তে বন্ধ হয়ে আসতেছে। মাহিন আবার চেষ্টা করতেছে চোখ খুলে রাখার জন্য, কিন্তু পারতেছে না। চোখ দুটো আপনি আপনি বন্ধ হয়ে আসতেছে। মাহিনের চোখের সামনে শুধু ভেসে উঠতেছে দীপার সেই কান্না ভরা মুখখানি, যে মুখে রয়েছে অনেক মায়া, চোখে রয়েছে গভীর অতল মায়ার সাগর। যে চোখ দুটোর মায়ায় পড়ে মাহিন দীপার প্রেমে পড়েছিল, আজকে সেই চোখ দুটোর মাহিনের জন্য শুধু ঘৃণাই দেখতে পেয়েছিল। মাহিন ভুলেই গিয়েছে তার শরীর থেকে রক্ত ঝরে যাচ্ছে, আর মাহিনের রক্ত দিয়ে পুরো রাস্তাটা লাল হয়ে যাচ্ছে। মাহিনের চারিদিকে রাস্তাটা লাল হয়ে আছে মাহিনের রক্তে, আর সেই রক্তের উপর শুয়ে আছে মাহিনের অস্তিত্ব। আর কিছুক্ষণ থাকবে, তারপর বিলীন হয়ে যাবে সবার মাঝে থেকে। মাহিন অনেক চেষ্টা করতেছে তার বেইমান চোখগুলোকে খুলে এই পৃথিবীতে দেখার জন্য, কিন্তু তার বেইমান চোখ দুটো বন্ধ হয়ে যাচ্ছে। কালো মেঘে ছেয়ে যাচ্ছে তার হৃদয়। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। মাহিন আধো আধো চোখ দিয়ে দেখতে পেল একটা গাড়ি তার দিকে এগিয়ে আসতেছে। মাহিন চোখ দুটো ভালোভাবে খুলে দেখতে চাইল গাড়িটা কার হবে, কিন্তু পারল না। মাহিনের চোখ দুটো বন্ধ হয়ে গেল। নিঃশ্বাসটাও থেমে গেল। এই ড্রাইভার, গাড়ি থামা, সামনে দেখতো ওটা কি পড়ে আছে, মানুষ না? জি স্যার, মানুষ তো মনে হচ্ছে, কিন্তু এরকম ভাবে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে কি জন্য? আরে গাদা কোথাকার, হয়তো কেউ ওকে পিটিয়েছে আর রাস্তায় ফেলে দিয়ে গেছে। চল তো দেখি এখনো বেঁচে আছে কিনা। তারপর রাকিব আর ড্রাইভারেরা দুজন মিলে মাহিনের কাছে চলে গেল। স্যার, লোকটা সামান্য পরিমাণ অ্যাক্সিডেন্ট চলতেছে। বলিস কি? তাড়াতাড়ি নিয়ে লোকটাকে হসপিটালে নিয়ে যেতে হবে। যদি পরে পুলিশের খপ্পরে পড়ে যায়, বলা তো যায় না, বাংলাদেশের পুলিশ। আরে চুপ থাক, একটা লোক মরে যাচ্ছে আর উনি আছে পুলিশকে নিয়ে। রাকিব এবং ড্রাইভার দুজনে মাহিনকে ধরাধরি করে গাড়িতে তুলে নিল এবং হসপিটালের উদ্দেশ্যে রওনা দিল। স্যার, আপনি কি একটা জিনিস লক্ষ্য করেছেন? মানুষ এত নিষ্ঠুর হতে পারে? একটা মানুষকে কেমনে এইভাবে পিটাতে পারে? তাদের মনে কি একটু মায়া নাই? আর মানুষটাকে দেখতেছে তরতাজা একটা মানুষ, মুখে এখনো হাসি রেখা ফুটে আছে। আরে পাগল, এই দুনিয়াটা আগের মতো নেই। এখন মানুষ টাকার জন্য যে কোনো পর্যায়ে পৌঁছে যেতে পারে। আরে এখন টাকার জন্য ছেলে মাকে খুন করতেছে, মা ছেলেকে খুন করতেছে, বাবা ছেলেকে খুন করতেছে, ছেলে বাবাকে খুন করতেছে। এখন থেকে শুনে সাবধানে তাড়াতাড়ি গাড়িটা হসপিটালে নিয়ে যা। তারপর ড্রাইভার অতি সাবধানের সাথে গাড়িটা অনেক দ্রুত চালিয়ে হসপিটালে নিয়ে গেল। হসপিটালে গিয়ে রাকিব কয়েকজন নার্সকে ডেকে মাহিনকে হসপিটালে একটা কেবিনে মাহিনকে শিফট করালো। নার্সরা মাহিনের এই অবস্থা দেখে অনেকটা অবাক হয়ে আছে। তারা কখনো এরকম পেশেন্ট দেখেনি। একজন নার্স ওই হাসপাতালের সবথেকে অভিজ্ঞ ডাক্তারকে খুব তাড়াতাড়ি ডেকে আনলেন। তারপর ডক্টর মাহিনকে দেখে অনেকটা আপসেট হয়ে পড়লেন। তিনি ভাবতে পারতেছে না পেশেন্টকে বাঁচাতে পারবে কিনা। নার্স, রোগীটিকে তাড়াতাড়ি আইসিইউতে নিয়ে যাও, খুব তাড়াতাড়ি অপারেশন করাতে হবে, নয়তো ওনাকে আর বাঁচানো যাবে না। বাকিটা আল্লাহর ইচ্ছা, আমাদের যতটুকু কর্তব্য আমি করে যাব। তারপর খুব দ্রুত মাহিনকে আইসিইউতে নেওয়া হলো। কেউ শিওর দিতে পারতেছে না যে মাহিনকে বাঁচাতে পারবে। সবাই বলতেছে তাদের নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে, বাকিটা মহান আল্লাহ তাআলার হাতে। তিনি যদি তার হায়াত রেখে থাকেন তাহলে বেঁচে থাকবে, নয়তো পরলোকে গমন করবে পৃথিবীর মায়া ত্যাগ করে। রাকিব এবং ড্রাইভার অনেক চিন্তিত হয়ে আইসিইউর বাইরে অপেক্ষা করতেছে, হাঁটাহাঁটি করতেছে টেনশন কমানোর জন্য। কিন্তু টেনশন কমতেছে না, কারণ তাদের চোখ সামনে জলজান্ত একটা মানুষ লাশ হয়ে আসবে, সেটা কখনোই মেনে নিতে পারতেছে না রাকিব চৌধুরী। স্যার, আমার এই প্রথম অন্য কারোর জন্য চোখে থেকে পানি পড়তেছে। জানিস, আমি কখনো এরকম তার মুখোমুখি হই নাই, আজকে প্রথম হলাম। আমার ইচ্ছে করতেছে আমি অনেক জোরে জোরে
কান্না করে নিজের মনটাকে হালকা করি, কিন্তু মোটেও পারতাছি না, কারণ পুরুষ মানুষকে কান্না করতে নেই। তারপর ড্রাইভার আর রাকিব চৌধুরী অনেক কথাবার্তা বলেন এবং দুজনের চোখেই পানি টপ টপ করে পড়তেছে গাল বেয়ে। এইদিকে দীপা বেডে শুয়ে আছে, তার হাতে 5টা স্যালাইন লাগানো হয়েছে। পেশেন্ট নার্স দীপার কেবিনে বসে আছে। কখন কি হয় সেটা ডাক্তারকে জানানোর জন্য নার্সটা অনেক কান্না করছে, কারণ এই মেয়েটা অনেক কষ্ট করেছে। নার্সটা সেটা ভালো করেই জানে, কারণ যেদিন এই মেয়েটা তার ভাইকে এই হসপিটালে নিয়ে এসেছিল সেদিন থেকেই নার্সটা দীপাকে চেনে। জানো, আমি এই প্রথম কোনো পেশেন্টের জন্য কান্না করতেছি, কিন্তু কেন কান্না করতেছি সেটা নিজেও জানি না। একটা মেয়ে এতটা দুর্বল কিভাবে হতে পারে, আমি এটাই চিন্তা করতেছি তখন থেকে। আমি ওই কথাটা ভাবতেছি, একটা মেয়ে এতটা দুর্বল কিভাবে হতে পারে। আমার জানা মতে হয়তো মেয়েটা অনেক টেনশন করে খাওয়া দাওয়া কোনো ঠিক মতো করেনি, মানসিক চাপ আছে যার ফলে এরকমটা হয়েছে, তা না হলে কখনো এরকমটা হতো না। নার্সরা অনেক বিষয় নিয়ে কথা বলা বলি করতে লাগলো এবং আল্লাহর কাছে দোয়া চাইতে লাগলো। যথেষ্ট, মেয়েটা সুস্থভাবে ফিরে আসে এবং তার পরিবারের সাথে হাসি খুশিভাবে বাসায় ফিরে যেতে পারে। আপনারা সবাই জানতে চেয়েছিলেন যে কি এমন কথা শুনেছিল যার কারণে দীপা মাহিনীর সাথে এরকম মিসবিহেভস করলো। ওকে, তাহলে তাই এই পর্বে শুনে নিন। আমি এই পর্বে দিতে চাইছিলাম, কিন্তু আপনারা হয়তো একটু... আরে মাহিন বাবা যে, আসো আসো আসো। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। হ্যাঁ, সেটা তো তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে। হ্যাঁ, তুমি অনেক হাসি খুশি আছো। আঙ্কেল, আপনার কাছে যে জন্য আসা। হ্যাঁ বাবা বলো, কিভাবে তোমাকে সাহায্য করতে পারি? আসলে আমি দীপাকে অনেক ভালোবাসি, অনেক, আমার নিজের থেকেও বেশি। আর আমাদের বিয়ে আগে হয়নি, বেশ কিছুদিন আগে হয়েছে। আমি আপনাকে মিথ্যা বলেছিলাম। কিন্তু কেন? তুমি কি আগে থেকে মেয়েটাকে ভালোবাসতে? আরে আঙ্কেল, হঠাৎ করে পরিচয়, হঠাৎ করে প্রেমে পড়ে যাওয়া, হঠাৎ করে বিয়ে। তোমরা এখনকার ছেলে মেয়ে কখন কি করে বসো আমাদের চিন্তাধারার বাইরে। এমন কিছু ভুল সিদ্ধান্ত নিও না যাতে দুজনকেই সারা জীবন কান্না করতে হয়। আঙ্কেল দোয়া করবেন এরকম যেন কোনো ভুল সিদ্ধান্ত আমি না নেই। আমি দীপাকে আমার নিজের থেকেও বেশি ভালোবাসি। আমি চাই আমার ভালোবাসা দিয়ে ওকে আগলে রাখতে। তাহলে কি তুমি মেয়েটাকে আগে দয়া করে টাকা দিয়েছিলে? জি আঙ্কেল, তাকে দয়া করেছিলাম আমি। আর দীপা সেই সময় এসে দরজার সামনে উপস্থিত হয় যখন ডক্টর কথাটা বলেছিল আর মাহিন কথাটার উত্তর দিয়েছিল, যার ফলে দীপা মাহিনকে ভুল বুঝতে শুরু করে। আর পরে ঝগড়াটা তো আপনারা ভালো করেই জানেন। হঠাৎ দীপার কেবিন থেকে একজন নার্স বেরিয়ে এসে ডক্টর ডক্টর বলে চিৎকার করতে লাগলো। কি হয়েছে? এভাবে চেঁচাচ্ছেন কি জন্য? এটা হসপিটাল, একটু আস্তে। এক্সট্রিমলি সরি, আসলে দীপা নামে যে পেশেন্ট আছে তার জ্ঞান ফিরে এসেছে, তা অবিশ্বাস্য কাহিনী। আরে কি আজব কথাবার্তা বলতেছেন? আপনার মাথা ঠিক আছে? আমরা একটু আগে দেখে আসলাম তার অবস্থা অনেক খারাপ, আর আপনি এখন বলতেছেন তার জ্ঞান ফিরে এসেছে? এটা কিভাবে সম্ভব? আমিও তো সেটাই ভাবতেছি, এটা কিভাবে সম্ভব হতে পারে। তাই তো আমি আপনাদের ডাকার জন্য ছুটে এলাম। আর কি ধরনের অদ্ভুত অদ্ভুত কথা বলতেছে। চলুন তো দেখি কি অবস্থা। নার্স এবং ডক্টর দুজনেই দীপার কেবিনে প্রবেশ করলো। ডক্টর কেবিনে প্রবেশ করেই অবাক হয়ে তাকিয়ে আছে দীপার দিকে, কারণ তার লাইফের ফার্স্ট টাইম এরকম পেশেন্টকে এত তাড়াতাড়ি সুস্থ হতে দেখলো। এটা কি করে হতে পারে? এরকম তো কখনোই হতে পারে না। একটা মানুষ এত তাড়াতাড়ি কিভাবে সুস্থ হতে পারে? এটা স্বাভাবিক মানুষের ক্ষেত্রে কখনো হতে পারে না। ডক্টর, কি হতে পারে না আর আপনি কি আবোল তাবোল কথাবার্তা বলতেছেন? আমি তো সুস্থ মানুষ, আমি আবার অসুস্থ হলাম কবে? দীপার কথা শুনে ডক্টর যেন আকাশ থেকে মাটিতে এইমাত্র পড়ল। নার্স অবাক হয়ে দীপার মুখের দিকে তাকিয়ে আছে, মুখ হাঁ করে। আজব ব্যাপার, আপনারা এরকম ব্যবহার করতেছেন কেন? আর আমি এভাবে শুয়ে আছি কেন? আর আমার ভাই তো একদম সুস্থ হয়েছে। আমি তো আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম কবে রিলিজ দেবেন সেই ব্যাপারটা নিয়ে। তাহলে আমি এখানে কিভাবে আসলাম? ডক্টর এবং নার্স অবাকের উপর অবাক হচ্ছে। কি হচ্ছে তাদের সাথে? তারা কি আদৌ ঠিক আছে নাকি তারাই অসুস্থ মেন্টালিটির সমস্যায় ভুগছে? ডক্টর, যাই হোক, আমি এখন আসি। আমার আম্মু হয়তো আমার জন্য টেনশন করতেছে। ডক্টর আর নার্স কিছুই বলল না, দীপার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। তারা অবাক হচ্ছে, এটা কিভাবে হতে পারে? এত দুর্বলতা মানুষ এত তাড়াতাড়ি কিভাবে সুস্থ হয়ে উঠতে পারে? তাদের মাথায় ঢুকতেছে না।
তারা শুধু এটাই ভাবতেছে। দীপাকে রুমে প্রবেশ করতে দেখে দীপার আম্মু, আরে মা, তুই সেই কখন বেরিয়েছিস রুম থেকে, এখন রুমে আসার নাম হলো? আব্বে আম্মু আর বলবো না, আমার সাথে কি আজব আজব ঘটনা ঘটে যাচ্ছে। আজকে আবার আরেকজনের সাথে দেখা পেলাম, সে আমাকে এখানে নিয়ে গেল, সেখান থেকে আসলাম। তো ডক্টর কি বলল? তোর ভাইকে কবে রিলিজ হচ্ছে আর আমরা কবে বাসায় যাচ্ছি? আর এখানে ভালো লাগতেছে না রে মা। আরে আম্মু, কালকে রিলিজ দিবে, আজকের রাতটা কোনো রকম থাকো, কালকে বাসায় যাব, তারপর বাসায় গিয়ে থাকবো, আর কখনো হসপিটালে আসতে হবে না আমাদের। তারপর মা মেয়ে অনেক গল্প করলো তাদের হৃদয়ে জমে থাকা নানা ধরনের কথা। এইদিকে ডক্টর কি অপারেশন রুম থেকে বেরিয়ে আসতে দেখে রাকিব চৌধুরী ডক্টরের কাছে এগিয়ে গেলেন। ডক্টর, পেশেন্টের কি অবস্থা? টেনশন করার কিছুই নেই, টেনশন মুক্ত থাকতে পারেন, 72 ঘন্টার মধ্যে জ্ঞান ফিরে আসবে। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি, বাকিটা আল্লাহ তাআলার হাতে। আমরা আশা করছি 72 ঘন্টার ভিতরে জ্ঞান ফিরে আসবে, আর যদি না আসে তাহলে কমায় চলে যাবে। রাকিব চৌধুরী ডক্টরের মুখ থেকে এরকম কথা শুনে নির্বাক হয়ে গেলেন এবং মাথাটা নিচু করে আবার চেয়ারে গিয়ে বসে পড়ল 2 হাত দিয়ে। স্যার, এত চিন্তা করবেন না তো, খুব তাড়াতাড়ি ওনার জ্ঞান ফিরবে, জ্ঞান ফিরে আসবে, দেখবেন। আমার মন বলতেছে উনি বেঁচে আসবে। তোমার কথাই যেন সত্যি হয়। আপনাদের পেশেন্টকে কেবিনে পাঠিয়ে দেওয়া হয়েছে, চাইলেই আপনারা দেখে আসতে পারেন তাকে। রাকিব চৌধুরী এবং তার ড্রাইভার দুজনে মিলে মাহিনকে দেখতে নিয়ে গেল কেবিনে। তারপর মাহিনকে দেখে সেখান থেকে দুজনেই বেরিয়ে আসলো। রাকিব চৌধুরী ডাক্তারের সাথে কিছুক্ষণ কথা বললেন মাহিনকে নিয়ে, এবং ড্রাইভার সহ রাকিব চৌধুরী চলে গেলেন তাদের নিজ বাসায়, আর ডক্টরকে বলে গেলেন যদি জ্ঞান ফিরে তাদেরকে খবরটা জানাতে। এইদিকে আরে আম্মু, একটা জিনিস খেয়াল করছো? ভাইয়া বাসায় এখন আসতেছে না, ব্যাপারটা কি? আরে তোমার ভাইয়ের এখন নতুন বউ হয়েছে না, তাকে তো একটু সময় দিতে হবে। এখন তো আর আমাদের সময় দেওয়ার মতো ওর হাতে সময় নাই, তাই এটা তোকে এখনো মেনে নিতে হবে। তাই বলে কি বাসায় একবারও আসবে না? আমার মনটা কেমন জানি করছে। ভুলেও কুক্ষণেও কথাটা মুখে আনবি না। আমার ছেলে একদম ঠিক আছে, যেখানে আছে, আর খুব তাড়াতাড়ি আমার কোলে ফিরে আসবে। তাও আমার মনটা কেমন কেন জানি করছে ভাইজান, মনে হয়। চুপ থাকবি, মনটা কেমন কেমন করতেছে ভাইজান মনে হয়। একদম চুপ থাক, আর একটা কথা বলবি না। চুপচাপ গিয়ে পড়তে বস, যা, আমার চোখের সামনে থেকে যা এখন। সুটকি আর কিছু না বলে চুপচাপ তার আম্মুর সামনে থেকে সরে গেল এবং রুমে গিয়ে তার ভাইয়াকে ফোনে ট্রাই করতে লাগলো, কিন্তু ফোনটা তুলতেছে না। সুটকি এইভাবে কয়েকবার ট্রাই করলো, যখন ফোনে মাহিনকে পেল না চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়লো। এইদিকে আম্মু, আমি একটু বাহির থেকে আসতেছি, তুমি দাঁড়াও, আমি 5 মিনিটের ভেতরেই আসতেছি। না, পরে 5 মিনিট 5 ঘন্টা হয়ে যাবে তোর। তার থেকে ভালো হবে তুই এখন আর রুম থেকে বেরোবি না তাহলে। আম্মু অনেকটা রাগী কণ্ঠে আমাকে কথাগুলো শুনিয়ে দিলেন। বুঝতে পারলাম আম্মু অনেকটা রেগে আছে, তাই চুপচাপ আমার ভাইয়ের বেডে বসে পড়লাম, কারণ এখন আম্মুর সাথে এখন কথা বাড়ানো ঠিক হবে না, তাই সন্দেহ শুরু করে দিবে। কিন্তু আমার মন মানতেছে না, আমার মন বলতেছে উনি ভালো নেই। কেন যে তার সাথে ওইরকম ব্যবহার করতে গেলাম, এখন নিজেই কষ্ট পাইতেছি। উফ, কি করতেছেন এখন উনি? যে পরিমাণ রাগী মানুষ, উনি রাগের বশে নিজের কোনো ক্ষতি করে ফেলবে না তো আবার? উফ, আর কোনো কিছুই ভাবতে পারতেছি না, মাথাটা একদম ফেটে যাচ্ছে টেনশনে। সেই দিনের মতো অনেক কষ্ট করে রাতটা পার করলাম। সকালে ভাইয়াকে নিয়ে বিজি হয়ে গেলাম ভাইয়ার রিলিজ নিয়ে। ভাইয়াকে গাড়িতে করে বাসায় নিয়ে আসলাম। তারপর বাসার অনেক কাজকর্ম করলাম। এতক্ষণ পর্যন্ত ওনার কথা আমার মনেই পড়েনি। ওনার কথা মনে পড়তেই বুকে ধুকধুকানি বেড়ে গেল। আমার কেন জানি মনে হচ্ছে উনি এখন ভালো নেই। যদি ভালো থাকতো তাহলে সকালবেলা একবার হলেও আমাকে দেখার জন্য হসপিটালের গেটে ঘোরাঘুরি করত। কিন্তু আমি তো একবারও দেখলাম না ওনাকে, বা ওনার গাড়ি কিছুই তো দেখতে পেলাম না। না, আমি আপনাকে না দেখে থাকতে পারবো না। এখনই আমাকে বাসা থেকে বের হতে হবে, ওনার বাসায় যাব আমি। তারপর মায়ের চোখ ফাঁকি দিয়ে বাসা থেকে বেরিয়ে পড়লাম, উদ্দেশ্য ওনার বাড়ি। একটা রিক্সা ভাড়া করে ওনার বাসায় পৌঁছে গেলাম। ওনার বাসায় পৌঁছানোর পর যেটা দেখলাম আর যেটা শুনলাম, আমি একদম হতভাগ। এত কিছু হয়ে গেছে আমার একটু ভুলের জন্য। আমি ওনার বাসায় পৌঁছে দেখি ছুটকি কান্না করতেছে। আমি ছুটকির কাছে চলে গেলাম, কারণ ওর কান্না করার বিষয়টা আমি জানতে চাই। কি হয়েছে আপু, এভাবে কান্না করতেছো কেন? ভাইয়া গতকাল থেকে
বাসায় আসতেছে না। আর আমি অনেকবার ফোন ট্রাই করলাম, ফোনটাও রিসিভ করছে না। আমি সুটকির মুখ থেকে এই কথা শুনে কি বলবো ভেবে পাইতেছি না। আমার শরীর যেন নিস্তব্ধ হয়ে গেছে। আমি দুনিয়ার খেয়াল হারিয়ে ফেললাম। এইটা আমি কি শুনতেছি? আমার নিজের কানকে আমি নিজেই বিশ্বাস করতে পারতেছি না। তার মানে উনি কি আমার সাথে রাগ করে বাসা থেকে চলে গেছেন? ওনার আবার কিছু হয়নি তো? আরে সুটকি, কান্না করার কি আছে? একটু পর চলে আসবে, হয়তো কোনো কাজে বেরিয়েছে তাই হয়তো ফোনটা তুলতে পারতেছে না। একটু পর ঠিকই দেখবে বাসায় চলে আসবে। সুটকিকে সান্ত্বনা দিচ্ছি ঠিকই, কিন্তু আমি আমার মনটাকে সান্ত্বনা দিতে পারতেছি না। নিজের চোখের পানি ছুটকির থেকে আড়াল করে রাখলাম, কারণ আমার চোখে পানি দেখলে ছুটকি আরও ভেঙে পড়বে। এইদিকে, হ্যালো রাকিব চৌধুরী, আপনার পেশেন্টের জ্ঞান ফিরে এসেছে, আপনারা এসে তাকে নিয়ে যেতে পারেন। আমরা খুব শীঘ্রই হসপিটালে পৌঁছাচ্ছি। কথাটা বলে রাকিব চৌধুরী তার ড্রাইভারকে ডাক দিলেন। ড্রাইভার সহ রাকিব চৌধুরী হসপিটালে চলে আসলেন। রাকিব চৌধুরী ও তার ড্রাইভার দুজনেই মাহিনের কেবিনে প্রবেশ করলো। হ্যালো ইয়াং ম্যান, এখন কেমন বোধ হচ্ছে? এই তো ভাইয়া, অনেকটাই ভালো। আচ্ছা, তাহলে তোমার বাসার ঠিকানা বলো, তোমার বাসায় তোমাকে নিয়ে যাচ্ছি। আপনাকে আমি কি বলে ধন্যবাদ দেব? হয়তো আপনি না থাকলে আমি আর এই দুনিয়াতে বেঁচে থাকতে পারতাম না। হয়তো এতদিন আমি পরে চলে যেতাম। মহান আল্লাহ তাআলা তোমার হায়াত রেখেছিল, তাই আমি সেখানে ঠিক সময় উপস্থিত হয়েছি। জি ভাইয়া, হয়তো আল্লাহ তাআলা আমার এত তাড়াতাড়ি মৃত্যু লেখেনি। ওকে, চলো গাড়িতে বসে সব কথা হবে তোমার বাসা যেতে যেতেই। তারপর মাহিন, রাকিব আর তার ড্রাইভার তিনজনেই গাড়িতে করে মাহিনের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আচ্ছা বলো তো, তোমার সেদিন কি হয়েছিল? যাওয়ার জন্য এরকম অবস্থায় হয়েছিল তোমার? সে এক লম্বা কাহিনী। আরে লম্বা কাহিনী হয়েছে তো কি হয়েছে? তুমি শর্টকাট করে বলো, শর্ট ফিল্মের মতো। তারপর মাহিন রাকিব চৌধুরী সবকিছু খুলে বলল। আসলে তোমার একটু ভুল আছে, কি জানো? তোমার রাগটা হতে যুক্ত, আর তুমি তোমার রাগটাকে কন্ট্রোল করতে পারো না। কখন কারো জীবনে শান্তি বই আনেন না দুঃখ ছাড়া। তাই তুমি তোমার রাগটা যত কন্ট্রোল করতে পারবে, তোমার জীবনটা তত শান্তিময় হয়ে উঠবে। ভাই, আমি কি করব সেটা আমি জানি না। আমার কেন এত রাগ হয়? আমি চেষ্টা করেছি সবসময় মাথা ঠান্ডা রাখার, সব কিছু সমস্যার সমাধান করব, কিন্তু আমি পারি না। আমি একটা কথা বলি, রাগ করো না। জি ভাইয়া, বলেন। আসলে এই সময় তোমার একজন জীবন সঙ্গী দরকার, যার সাথে তুমি সব কিছু শেয়ার করতে পারবা। যত রাগ অভিমান জমা আছে তোমার মনের মধ্যে, সব কিছু তার সাথে শেয়ার করো। দেখবে তোমার জীবনটা আর তোমার রাগ অভিমান সব কিছু হালকা হয়ে যাবে। তার সাথে তুমি সব সময় হাসি খুশিতে থাকো এবং তাকে সব সময় হাসি খুশিতে রাখো, তাহলে দেখবে তোমার জীবনে সব থেকে মূল্যবান উপহার তুমি পাবে, আর সেটা হলো সুন্দর একটা জীবন। ভাই, আমি এটাই করতে পারি না, কারোর সাথে কোনো কিছু শেয়ার করতে পারি না। শেয়ার করতে গেলে আমার কেমন যেন অস্থির অস্থির লাগে, সে যাই হোক না কেন। এটা কোনো ব্যাপার না, তুমি তোমার জীবন সঙ্গিনীর সাথে মিশে দেখো একবার, দেখবে তখন তার সাথে সব কথাই তুমি শেয়ার করতে পারবে। যতদিন না তুমি তার সাথে ভালোভাবে ব্যবহার করছো, তার সাথে সময় দিচ্ছ, ততদিন তুমি কখনোই তার সাথে শেয়ার করতে পারবে না কোনো কিছু। যখন তুমি তোমার জীবন সঙ্গীকে সময় দিবা বা তার সাথে হাসি খুশিতে থাকার কথা, তখন দেখবে তোমার জীবন সঙ্গিনী তোমাকে তার পৃথিবী মনে করবে, আর তুমিও তাকে তোমার পৃথিবী মনে করবে। জাস্ট একটু মিশে দেখো তার সাথে। জি ভাইয়া, আপনি অনেক মূল্যবান কথা বলেছেন, কারণ কারোর সাথে মিশতে হলে তার সাথে আগে বন্ধুত্ব করতে হবে। আমি এখন থেকে চেষ্টা করব সব কিছু তার সাথে শেয়ার করার। তার মানে তোমার ওয়াইফ আছে আর তুমি বিবাহিত? জি ভাইয়া, আমি বিবাহিত। একটা দুর্ঘটনার মাধ্যমে আমি তাকে বিয়ে করেছিলাম। এই জন্য তুমি তার সাথে সবকিছু শেয়ার করতে পারো না, তাই তো ঘটনার মাধ্যমে বিয়ে করেছো? জি ভাইয়া, আমার যেন কেমন কেমন লাগে তার সাথে সবসময় ফ্রি হয়ে কথা বলতে গেলে হঠাৎ করে রাগ চলে আসে মাথায়। কখন কি করি, কি বুঝবো সেটা নিজেও জানি না। এই রাগটাকে তুমি কন্ট্রোল করা শেখো, তাহলে তোমার জন পাল্টে যাবে আর তোমার ভবিষ্যৎ অনেক সুন্দর হবে। রাকিব চৌধুরী আর মাহিন কথা বলতে বলতে মাহিনের বাসায় চলে এসেছে। এই ড্রাইভার, গাড়ি থামাও, এটাই আমার বাসা, বাড়ি আসুন। ড্রাইভার ভাই, আপনিও আসুন।
এইদিকে আমি সুটকির সাথে কথা বলতেছি, তখনই কলিং বেলটা বেজে উঠল। তুমি বসো, আমি দেখছি কে এসেছে। তারপর সুটকি দরজার দিকে এগোতে লাগলো, আর আমি দরজার দিকে তাকিয়ে আছি কে এসেছে তাই দেখার জন্য। সুটকি দরজাটা খুলে ভাইয়া বলে জোরে একটা চিৎকার দিয়ে কান্না শুরু করে দিল। আমার বুকের ভেতরে দুমড়ে মুচড়ে উঠল। চোখ আটকে গেল দরজার সামনে দাঁড়িয়ে থাকা সেই লোকটার উপর। এক দৃষ্টিতে তাকিয়ে আছে দরজায় থাকা মানুষটার উপর। একই অবস্থা হয়েছে ওনার। আমি স্বপ্ন দেখতে চাই না তো আমি কি দেখতেছি? এটা কিভাবে হলো? আরে পাগলি বোন, কান্না করার কিছু হয়নি, আমি একদম ঠিক আছি। এখন বাসার ভিতরে যাইতে দিবি নাকি এখান থেকে তাড়িয়ে দিবি? অনেকটা অভিমানী কণ্ঠে কথাটা বললেন উনি। বদমাইশ কোথায়? আমি কি বলছি তোকে এখান থেকে তাড়িয়ে দিব? আয় ভেতর আয়। তাতে নেই, তোকে কোনোদিন বাসার বাইরে যাইতে দিব না। ওহ, এত জোরে কথা কেউ বলে? আমার মাথায় লাগতেছে তো, আস্তে কথা বল। ও সরি ভাইয়া। ওনাদের বসতে দে, আর চা নাস্তার ব্যবস্থা কর। আমি শুধু 1 মাস ধরে ওনার দিকে তাকিয়ে আছি। মাথায় ব্যান্ডেজ করা, হাতে ব্যান্ডেজ করা, বুকে ব্যান্ডেজ করা, পায়ে ব্যান্ডেজ করা, ভালো মতো হাঁটতে পারতেছে না, খুঁড়িয়ে খুঁড়িয়ে আসতেছে। ওনাকে এই অবস্থায় দেখে আমার বুকের ভেতর হাহাকার শুরু হয়ে গেল। উনি নিশ্চিত আমার উপর রাগ করে গাড়ি ওনাকে স্পিডে চালিয়েছে, হয়তো কোনো অ্যাক্সিডেন্ট করেছে। সুটকির সাথে কথা বলতে বলতে উনি হঠাৎ আমার দিকে তাকালেন। আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আমার চোখটা সরিয়ে নিলেন। আমার চোখ দিয়ে পানি টুপ টুপ করে গড়িয়ে পড়তেছে। ছুটকি, তুই ওনাদের আপ্যায়ন কর, আমি রুমে যাচ্ছি। একটু বিশ্রাম নিতে হবে, না হলে মাথাটা ব্যথা করা শুরু করবে। তারপর উনি একা উপরে উঠতে যাচ্ছিলেন, কিন্তু পারছেন না। আমি উঠে গিয়ে ওনার হাত ধরে উপরে নিয়ে যেতে লাগলাম। আমি একাই যেতে পারবো, কারো সাহায্যের দরকার হবে না। বুঝতে পারলাম অনেকটা অভিমান এবং তার সাথে অনেকটা রাগ জমে আছে আমার উপর। এখন কোনো কথা হচ্ছে না। আমি যেটা করতেছি করতে দেন, নয়তো এখান থেকে ফেলে দিয়ে একদম জমের বাড়ি পাঠিয়ে দেব। একটুকু অধিকার খাটানোর চেষ্টা করবেন না, তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। আর একবার বকবক করলে না, সত্যি সত্যি এখান থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে কোমরটা ভেঙে ফেলবো আপনার। বলছি তো, আমি একাই যেতে পারবো, আপনার সাহায্য আমার দরকার হবে না। এখন কি আপনি চুপচাপ আমার সাথে উপরে উঠবেন নাকি ফেলে দেবেন ধাক্কা দিয়ে? আর একটা কথা বললে সত্যি সত্যি ধাক্কা দিব। আমার কিন্তু এখন রাগ উঠতেছে প্রচুর, কান্না করতেছি আর ওনার সাথে ঝগড়া করতেছি। তারপর উনি আর আমার সাথে কোনো কথা বললেন না, আর তোর কল করলেন না। আমি ওনাকে উপরে নিয়ে গেলাম ওনার রুমে। ওনাকে আস্তে আস্তে ধরে বিছানায় শুয়ে দিলাম। তারপর পা থেকে জুতা জোড়া খুলে ফেললাম। আমি সব কিছু একাই করতে পারবো, কারো সাহায্য দরকার হবে না। প্লিজ, আপনি আমার রুম থেকে আসতে পারেন। বেশি রকম বকবক করবেন না, এটা আমার রুম, আপনার না। বলছি তো, বাইরে যান, যখন সুস্থ হব না তখন দেখবেন কি অবস্থা করি। এখন অসুস্থ তো, তাই কিছু করতে পারছি না, তাই মাথার উপরে চড়তেছেন, তাই তো? আমি ওনার একদম কাছে চলে গেলাম, ওনার গায়ে যে হাত বসিয়ে দিলাম। আর একটা বার যদি উল্টাপাল্টা কোনো কথা শুনি তাহলে গলা টিপে একদম মেরে ফেলবো। মানা করছে কে? মেরে ফেলুন, সমস্যা নেই। বুঝতে পারলাম পাহাড় সমান অভিমান জমে আছে আমার উপর। আল্লাহ কতদিন এভাবে, আল্লাহই ভালো জানেন। এখন যে এত বকবক করতেছেন, মাথা ব্যথা করবে না? আমার মাথা ব্যথা করুক আর ফেটেই যাক, তাতে আপনার কি? এইবার কিন্তু আমি আপনাকে সত্যি সত্যি খুন করে ফেলবো। আমার কিন্তু প্রচুর পরিমাণ রাগ উঠে যাচ্ছে মাথায়। আপনি প্লিজ আমার রুম থেকে এখন বেরিয়ে যান, আর আমাকে একটু একা থাকতে দেন, কারণ আমার এখন একা থাকতে ভালো লাগতেছে। তাই আপনি একটু বেরিয়ে যান, আমি একা থাকতে চাই। আপনি তো এতদিন একাই ছিলেন, তখন তো অনেক ভালো লাগতেছিল। এখন না হয় আমি আছি, একটু খারাপ লাগলে সমস্যা নেই। আমি বেরিয়ে যেতে পারবো না। আর একটাবার কথা বললে মুখে টেপ মেরে দেব। আর একটা কথা স্পষ্টভাবে মনে রাখবেন, এটা রুম শুধু আপনার একার না। এটা রুমের প্রতিটা জিনিসের সমান অধিকার আমার আছে, এমনকি আপনার উপর। তারপর দেখলাম উনি মাথায় হাত দিয়ে ওনার মাথাটা চেপে ধরে আছে। বুঝতে পারলাম মাথাটা হয়তো অনেক ব্যথা করতেছে। ওনাকে এত করে বললাম যে এখন কোনো কথা বলার দরকার নেই, আর উনি ইচ্ছা মতো আমার সাথে ঝগড়া করতেই পারবেন। ঝগড়াটা কোথাকার? আমি গিয়ে ওনার মাথার পাশে বসে পড়লাম। আমি বিছানায় উঠে বসলাম এবং ওনার মাথাটা আমার কোলে তুলে নিলাম। আমার হাত দিয়ে আস্তে আস্তে ওনার মাথাটা টিপে দিতে লাগলাম। এত আধিক্যতা দেখাতে হবে না, আপনি এখান থেকে চলে যেতে পারেন। সন্দেহ আসতেছে, আপনার বাসায় আপনার জন্য টেনশন করবে। সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না, আগে নিজেরটা ভাবুন। হয়তো ওনার মাথাটা প্রচুর পরিমাণে ব্যথা করতেছে, তাই। আর কোনো কথা না বলে চোখ দুটো বন্ধ করে শুয়ে রইলেন। আর আমি আস্তে আস্তে ওনার মাথাটা টিপে দিতে লাগলাম।
ওনার এই অবস্থা দেখে আমার খুব কষ্ট হচ্ছে। আজকে আমার জন্য ওনার এই অবস্থা। সেদিন যদি আমি ওনার সাথে এরকম ব্যবহার না করতাম তাহলে হয়তো আজকে এরকম দিন আমার সামনে আসতো না। আমি এক দৃষ্টিতে ওনার মুখের দিকে তাকিয়ে আছি। ওর মুখটা কেমন জানি হয়ে গেছে ফ্যাকাশে। ওনাকে আমি এই অবস্থায় দেখতে পারতেছি না। আমি আস্তে আস্তে ওনার বুকে হাত দিলাম। বুকে হাত দিতেই উনি ওহ শব্দ করে উঠলেন। বুঝতে পারলাম বুকে অনেক ব্যথা এখনো আছে। আমার চোখের দিকে তাকিয়ে দেখলাম উনি মিটমিট করে চোখ খুললেন আর আমার দিকে তাকিয়ে রইলেন। প্লিজ বোঝার চেষ্টা করুন। আপনি এখন বাসায় চলে যান। হয়তো আপনাকে নিয়ে আপনার মা অনেক টেনশন করবে। আপনার ভাই আজকে মাত্র বাসায় পৌঁছে গেছে। আজকে যদি আপনাকে বাসায় না পায় আর তার সাথে যদি কথা বলার মতো কেউ না থাকে, তার মনটা খারাপ হয়ে যাবে। প্লিজ আপনি বাসায় চলে যান, আমি থাকতে পারবো। উনি অনেকটা অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে কথাটা বললেন। বুঝতে পারলাম উনি ওনার ইচ্ছার বিরুদ্ধে কথাগুলো বলল। একটা কথা না বলে চুপচাপ ঘুমিয়ে পড়ো, সন্ধ্যা হয়ে এসেছে। আমি বাসায় ফোন করে বলে দেব আমি আমার একটা বান্ধবীর বাসায় থাকবো, আজকে বাসায় যেতে পারবো না। দেখুন এত করে যখন বলতেছি আপনি বাসায় চলে যান, নয়তো কি? হ্যাঁ, আমাকে মেরে ফেলবেন? ওকে, আমি চাকু এনে দিচ্ছি, আপনি আস্তে করে আমার গলায় ওটা বসিয়ে দেন। আমি চিরতরে হারিয়ে যাই এই পৃথিবীর বুক থেকে। উনি কিছু বললেন না। ওনার চোখের দিকে তাকিয়ে দেখলাম ওনার চোখের পানি টলমল করতেছে। ভাবি বাইরে আসো, অনেকক্ষণ রুমের ভেতর কিছু খাবে না, সকাল থেকে এখনো পর্যন্ত কিছু খাওনি, অনেক আগে এসেছ এখানে। শুটকির কথা শুনে উনি আমাদের মুখের দিকে তাকিয়ে রইলেন। বুঝতে পারলাম হয়তো উনি ভাবতে পারেনি আমি এখানে সকালে এসেছি। না, এখন আমার খিদে নেই, পরে খেয়ে নেব। আরে ভাবি তোমার মুখে কি তাকানো যাচ্ছে না? কি অবস্থা হয়ে গেছে, সকাল থেকে কিছু খাওনি? বললাম তো আমার এখন খেতে ইচ্ছে করতেছে না, পরে খেয়ে নেব। ছুটকি তুই খাবারগুলো রুমে দিয়ে যা। ওকে ভাইয়া। ওনার দিকে তাকিয়ে রইলাম। উনি আমার দিকে তাকিয়ে শুধু একটা বাঁকা হাসি দিলেন। কি জানি ওনার পেটে পেটে কি বুদ্ধি চলতেছে। ওনার বুদ্ধি তো আমি ধরতে পারি না, এতদিন ধরতে পারিনি, আর আজকে পারবো? আমি আগেই ভেবে নিয়েছি উনি মনে মনে কি ভাবনা ভাববে, সেটা আমার পক্ষে বোঝা সম্ভব নয়। আপনি খাবার রুম দিয়ে যেতে বললেন কেন? আমার খিদে লেগেছে, আমি খাবো। আপনি যেহেতু খাবেন না, আপনাকে জোর করে কি করব? শয়তান ছেলে, নিচে একবারও বললো না খাবার কথা। আমার বুঝি খিদে লাগে না? ও আচ্ছা, ভালো। তারপর সুটকি এসে খাবারগুলো রুমের টেবিলের উপরে রেখে গেল। উনি আস্তে আস্তে উঠে বিছানার উপরে বসে পড়লেন আর আমি খাবারগুলো ওনার মতো কাছে এগিয়ে দিলাম। আপনি খেয়ে নিন, আমি ওয়াশরুম থেকে আসতেছি। এই যে ম্যাডাম, কোথাও যাওয়া হচ্ছে না। এতক্ষণ তো আপনার ওয়াশরুমের কোনো দরকার ছিল না, এখন খাবার রুমে এসে গেল আর আপনার ওয়াশরুমের দরকার হলো, তাই না? আসলে মানে? ন্যাকামো না করে এখানে চুপচাপ বসে থাকেন। আমি খাবার খাবো আর আপনি তাকিয়ে দেখবেন। যেহেতু আপনার খিদে নেই, আপনাকে জোর করা ঠিক হবে না। বদমাইশ, টিকটিকি, বানর, হনুমান, গরু, ছাগল, হাতি। নিজের মুখ দিয়ে একবার খাওয়ার কথা বললো না, মন চাচ্ছে একেবারে মেরে ফেলি। কি হলো, এইভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? আপনি তো বললেন আপনার সামনে থেকে যেন সরে না যায় কোথাও, আবার এখন আপনি এসব কি বলতেছেন? আমি আপনার দিকে কেমন করে তাকিয়ে আছি? এমনভাবে তাকিয়ে আছো যেন আমাকে আস্ত গিলে ফেলবে। আপনার না মাথা ব্যথা করে? তাহলে সবসময় আমার সাথে ঝগড়া করতে খুব ইচ্ছে করে, তাই না? আপনার ফোন কোথায়? আমার ফোনটা মনে হয় হারিয়ে গেছে। আচ্ছা, এখন কি আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করতে পারি, যেগুলো উত্তর আপনি আমাকে কোনো প্রকার প্রশ্ন না করে দিয়ে দিবেন? আচ্ছা দেব, তার আগে খাওয়াটা শেষ করি। আর তুমি আমার এখানে আমার পাশে বসিয়ে পড়ো, খাবারটা খেয়ে নাও। না, আমি খাবো না, আমার খিদে নেই। দেখো, তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে তোমার অনেক খিদে পেয়েছে। প্লিজ খাবারের উপর রাগ করে থাকতে নেই, কিছু খেয়ে নাও, না হলে রাতে অসুস্থ হয়ে যাবে। আমি অসুস্থ হয়ে গেলে তাতে কার কি আসে যায়? কার কি আসে যায় সেটা আমি জানি না, কিন্তু আমি শুধু এটাই জানি এখন তুমি আমার সাথে খাবার খাবে, আর অন্য কোনো কথা হচ্ছে না। না, আমার খিদে নেই, আমি খাবো না। আমার কোনো কথা না শুনে উনি আমার হাত ধরে একটানে ওনার কোলে বসিয়ে নিলেন। এসব কি হচ্ছে? যে কোনো সময় ছুটকে চলে আসতে পারে, দরজা খোলা আছে। আমার কোনো কথার উত্তর দিচ্ছে না। উনি এক লোকমা ভাত আমার মুখের সামনে ধরলো। আমি মুখ বন্ধ করে আছি দেখে উনি চোখ গরম করে আমার দিকে তাকালেন। ওনার চোখ দেখেই বোঝা যাচ্ছে যদি আমি ভাত না খাই তাহলে নিহাত আমার কপালে দুঃখ আছে। তাই আমি চুপচাপ লোকমাটা খেয়ে নিলাম। উনি আর খাচ্ছে না, আমাকে শুধু খাওয়াই দিচ্ছে, আর আমি চুপচাপ খেয়ে যাচ্ছি। বেশ মজাই লাগতেছে বরের হাতে খাইতে। আমি ভাবলাম উনি সবসময় আমার উপর রাগ দেখাবে,
কখনো আদর সোহাগ করবে না, কিন্তু এখন দেখতেছি পুরাই উল্টা। উনি আমাকে খাওয়াই দিচ্ছে আর আমি খেয়ে যাচ্ছি। শেষের লোকমার সময় যেই আমার মুখে খাবার তুলে দিবেন, আমি ইচ্ছাকৃতভাবে ওনার আঙুলে কামড় বসিয়ে দিলাম। উনি আঙুল ধরে ওনার মুখের ভেতর প্রবেশ করিয়ে নিলেন এবং নিজের মুখের লালা আঙুলটাতে দিতে লাগলেন। বুঝতে পারলাম অনেকটা লেগে গেছে হয়তো। আসলে এই জন্যই লোকে বলে জ্যান্ত মানুষের উপকার করতে নেই। এতগুলো ভাত খেয়ে নিলা আর তখন থেকে বলে যাচ্ছ যে খিদে নেই, তাহলে এই ভাতগুলো কি বিড়ালের পেটে গেল? এই যে মিস্টার, নিজের মুখটা সামলে সবসময় কথা বলবেন। বিড়ালকে? হ্যাঁ, বিড়ালকে? একটু আগেই যে বললো খিদে নেই, আর একটু পর দেখলাম আমার সেই খাবারগুলো নিজেই সাবার করে দিল। সেই বিড়াল খাইয়ে দিয়ে এখন আবার কথা শোনানো হচ্ছে, তাই না? ইচ্ছে করতেছে খাট থেকে ফেলে দিয়ে একদম কোমরটা ভেঙে ফেলি। ভেবে দেখো, শেষে কিন্তু তোমাকে সেবা করতে হবে। তুমি যেটা ইচ্ছে করতে পারো। আপনার কোমর ভেঙে ফেলে দিয়ে আমি অন্য একজনের সাথে বিয়ে করব, তখন দেখবো কে সেবা করে। কি বললে? আরেকবার বলো শুনি। তোমার মিষ্টি মুখ থেকেও তেতো কথাটা আরেকবার শুনতে চাই আমি। ওরে বাবা, আমার মুখ আবার কখন মিষ্টি হয়ে গেল? কই, আমি তো স্বাদ নিতে পারতেছি না। মিষ্টি নিজে নিজের স্বাদ গ্রহণ করতে পারে না। চুপ করুন, নিজের অবস্থাটা আগে দেখে নিন, তারপর আমার মিষ্টি খাইতে আসেন, বুঝছেন? আচ্ছা, এখন অনেক ঝগড়া হয়েছে, রাতে অনেক গল্প করতে পারবেন। আমার ঘুম পাচ্ছে, এখন আমি ঘুমাই একটু। আর হ্যাঁ, আপনার আম্মুকে ফোন করে বলে দেন, সারাদিন তো মনে হয় বাসায় ছিলেন না, বাসায় একটা ফোন দেন, নয়তো আপনাকে নিয়ে অনেক টেনশন করতেছে। ওরে আল্লাহ, আমার তো স্মরণেই ছিল না। এখন কি হবে? এখন যদি আম্মুকে ফোন দেই তাহলে এক গাদা বকা শুনতে হবে। এখন আম্মুর কথা মনে পড়তেই মনটা খারাপ হয়ে গেল। সারাদিন আম্মুর সাথে কথা হয়নি। আম্মু হয়তো আমাকে নিয়ে অনেক টেনশন করতেছে। এইভাবে মন খারাপ করে না থেকে ছুটকির কাছে ফোনটা নিয়ে আসেন, আম্মুকে ফোন করে বলেন, তারপর বলে দেন যে আপনি আপনার বান্ধবীর বাসায় আছেন। বলতে পারেন যে স্বামীর বাসায় আছেন, আমি ভয় করি না। এখন তো বলবেন ভয় করি না। চোরের মতো পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করে নিলেন। চোরের মুখে এখন বড় বড় কথা, তাই না? আর কয়েকটা দিন ধৈর্য ধরো। এত ধৈর্য হারা হলে তো হবে না, আর কয়েকটা দিন ধৈর্য ধরো, ভালোভাবে তোমাকে তুলে নিয়ে আসি। আমি দূরে কোথাও হারিয়ে যাব, তাও আর আপনার মতো বদমাইশ ছেলেকে আমি বিয়ে করতেছি না। দেখো, একদম বাজে কথা বলবে না, চুপচাপ যাও, তোমার আম্মুকে ফোন করে আসো। আমার বয়েই গেছে আবারও আপনার রুমে আসতে। আমি সুটকির কাছেই থেকে যাব। আমরা দুজন কথা বলতেছি, এর মাঝে সুটকি আমাদের রুমে চলে আসলো। কি ভাবি, স্বামীকে পেয়ে দেখে আমাদের পুরোই ভুল লাগেছো, বুঝতে পারতেছি। আরে তেমন কিছু না, তোমার বদমাইশ ভাই আছে না, নড়তে পারতেছে না, তাই ওনাকে একটু হেল্প করলাম। থাক, আর বাহানা করতে হবে না। এখন কি আমাদের সাথে একটু আড্ডা দেওয়া যাবে, নাকি এইখানেও আড্ডা দিবা? কোনটা? ওকে, আরে তুই এখানে বসে আড্ডা দে, বাইরে যাওয়ার কি আছে? এখানে বসে আড্ডা দে, আমি তোদের সাথে আড্ডা দেই। আমি যেই বলতে যাব চলো বাহিরে যাই, গিয়ে আড্ডা দেই, তার আগেই উনি কথাটা বলে দিলেন। বুঝতে পারলাম এখন আমাদের সাথে আড্ডা দিলে হয়তো ওনার মনটা ভালো হয়ে যাবে, কারণ কয়েকদিন হয়তো অনেক টেনশনে ছিল। ভাই, আমি আর কিছু না বলে ছুটকিকে আমার পাশে বসিয়ে নিলাম। চলো ভাবি, আমরা তিনজন মিলে একটা গেম খেলি। তিনজন মিলে কি গেম খেলা যায়? চলো লুডো খেলবো। বাজি? দেখ, লুডো খেলবে আমি জানি, তোরা যে কোনো প্রকারে আমাকে হারাই দেবে আর আমার পকেট থেকে টাকা মেরে দিবি, তাই বলতেছি কি লুডো খেলবো ফোনে। তোর ফোনে লুডো গেম আছে? আমার ফোন হারিয়ে গেছে, তোর ফোনটা নিয়ে আয়। আমার ফোনেও তো চার্জ শেষ, এখন বোর্ডে খেলতে হবে। ও, তার মানে দুজনের ধান্দা আমার পকেট থেকে টাকা মেরে নেবে, তাই তো? ওকে, দেখা যাক, আমিও কম কিসের।